সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আজকে কি ঠিকঠাক লিংক ওপেন হয়নি? হ্যাঁ হ্যালো, হয়েছে, আসসালামু আমরা তো। আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? কি আছি আপু, আলহামদুলিল্লাহ। আপনি কি অবস্থা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। যাক, আলহামদুলিল্লাহ। আজকে বাকিদের খবর কি? বাকিরা কি জয়েন হবে না? আজকে উপস্থিতি কম কেন শুরুতেই? বাকি এখনো এসে পৌঁছায়নি মনে হয় আজকে। আচ্ছা, ওয়েটিং এ মানে ওয়ান দা ওয়েতে আছে, তাই তো? অন দা ওয়েতে আছে কি মিস হলো। এখন তো বেলা ছোট হয়ে গেছে। দুপুরের ভাত খাওয়ার আগেই দেখা গেছে যে হয়ে যায়, 3টা বেজে যায়। সেটাই। তারপরে আজকে কিন্তু আমাদের গুগল অ্যাডস নিয়ে ক্লাস হবে এবং আজকে টপিকটা একটু ডিটেল। হ্যাঁ, তো ওয়েট করা হবে না, যদিও যেহেতু আমাদের ক্লাস ভিডিও আমরা পেয়ে যাই। যে তুই আজকে এর সাথে, কালকে এর সাথে, পরশু এর সাথে, হ্যাঁ, যে কোনো একজনের সাথে থাক। হ্যাঁ, তুই তোর যদি মন চায় আমার সাথে থাকতে, তুই আমার সাথে থাকবি। তখন তুই বলছে যে আমি আসাম। ভাইয়ের কথা বেশি বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে আসছে। জুনমুদা ভাই কিছু বলছেন? আর ওইটা তো থাকবোই, ওইটা একটা নিজস্ব তো একটা থাকবোই, হ্যাঁ, কিন্তু এই টাকা পয়সার ইয়ার ব্যাপারে তোমার। আচ্ছা, উনি মনে হয় বাহিরে কথা বলছেন না? হ্যাঁ, উনি আচ্ছা। বাহিরে কথা বলতেছে। আচ্ছা, যাই হোক, এখন নিশাত আপু আর তমা আপু কি গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে পেরেছেন? হ্যাঁ ম্যাম, আমি খুলতে পারছি। আচ্ছা, তমা আপু কি অবস্থা? তমা আপু ট্রাই করেছিলেন? তুই আমার একটা এই কাজ আছে, হ্যাঁ, আমি তোমার পরে ফোন করছি। তমা আপু ট্রাই করেছিলেন গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা? আপু কি চলে গেল নাকি? হ্যাঁ, গুগল। আচ্ছা, গুগল একটা কিওয়ার্ড রিসার্চ টুল আছে, জানেন? হ্যাঁ ম্যাম। এটা হচ্ছে কি গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা তো আমরা দেখি নাই, কখনো দেখাই নাই, তাই না? হ্যাঁ। কারণ এটা আমার পার্সোনালি তেমন একটা পছন্দ না টুলটা, আমি এটা নিয়ে কাজ করি না, দ্যাটস ওয়াই দেখায় না। অসংখ্য টুল তো আছে, সবগুলো তো দেখানো পসিবল হবে না, তাই না? তো হ্যাঁ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস, আমাদের তো আজকে তো কোনো ইয়াই নাই, ওই যে 3 জন মাত্র দেখতেছি। সমস্যা নাই, আপনারা আছেন না? আপনারা থাকলে হবে। আচ্ছা। যে আচ্ছা মিস, একজন আমার একজন থাকলে তো আমি আমার ক্লাসটা কন্টিনিউ করতে পারি, বুঝছেন না? জি, বাকিরা জয়েন আমার হয়ে একটা ইয়া ছিল, ওই যে হুম, আমি ওই ওই ডোমেনের ব্যাপারে আলাপ করছিলাম আর কি। হ্যাঁ, তো ওই যে আমি চিন্তা করতেছি যে ই শিখন থেকে নিয়ে নিব। হ্যাঁ, হুম। তো এই ই শিখনের হেল্পিং ডেস্ক যে ছিল আপনার, রেজাল করিম ভাই মনে হয়। হ্যাঁ, তো উনি বললো বিভিন্ন জিনিস, তো আমি বলছি যে আমি আগে আমাদের বিশেষ সাথে আলাপ করে নেই, হ্যাঁ, তারপরে আপনাকে জানাবো। হ্যাঁ, তো বলছে যে আপনার আগে ক্লিয়ার হন, ক্লিয়ার হয়ে আমাকে জানান। তো মিস, আমি কি কি নিয়ে ক্লিয়ার নিবো? হবেন মানে হ্যাঁ। কোন নামটা নিবেন নাকি কোন ডোমেন প্যাকেজ নেবেন না সেটা? না, না না, ডোমেন আমি পাইছি। ডোমেন হলো জুননুন। হ্যাঁ, আমার যেটা এখানে JUNUN না, তো জুননুন না দিয়া আমার যেটা অরিজিনাল নাম জুননুন, জুননুন.com দিব। হুম, জুননুন.com নিব। আর ওইটা হলো, ওদের হলো আপনার 3 মাসের যেটা হোস্টিং, আপনার 390 টাকা। হ্যাঁ, এখন 3 মাসের যে এইটা দেওয়া হলো আপনার 1 GB, 1 GB দেওয়া তো। এখন আপাতত তো আমার যেই কাজ, হ্যাঁ, 3 মাসের জন্য তো আপাতত আমি হবে। আপাতত। আপাতত 1 জিবিতে চলবে, পর আস্তে আস্তে কন্টেন্ট বেশি দিলে 1 জিবিতে হবে না হ্যাঁ, কিছু। ঠিক না না, আছে। আমি তো আমি তখন দেওয়া এখন আপাতত 3 মাসের জন্য হ্যাঁ, এটা নিয়ে নেই তাহলে। হ্যাঁ, 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 নিয়ে নেন। আলহামদুলিল্লাহ। ভালো তো। আচ্ছা। 3 মাস পরে ওটা আবার আচ্ছা। রিনিউ করাবেন, আবার 3 মাসের হ্যাঁ। জন্য রিনিউ করে হ্যাঁ, নিন। আর ডোমেনটা তো আমার তো ইয়ে দিবে 1 বছরের জন্য। জি, জি। মানে আমার যে ডোমেন নামটা তো 1 বছরের জন্য দিবে। হ্যাঁ, ডোমেনটা 1 বছরের জন্য নিয়ে নেবেন। আচ্ছা, আর উনারা ইয়া করতেছে যে আমি দেখলাম এটা নেম চিপে আপনার 7 $7, তো ওই হিসেবে আসে হলো
840 টাকার মতো, কিন্তু ওনারা চাচ্ছিল 1850 টাকা। তো আমি বললাম যে আপনারা তো অনেক বেশি চাচ্ছেন, বলে যে না এটা আসলে ওই যে কান্ট্রি ওয়াইজ, হ্যাঁ কান্ট্রি ওয়াইজ হিসেবে আর প্রাইসের একটু কম বেশি হয়। তো হুম। আমি চিন্তা করতেছি যে যদি 400-500 টাকা যদি বেশিও নেয়, হ্যাঁ 400-500 টাকা বেশি নিলেও আমি যেই প্রতিষ্ঠান থেকে আমি কোর্সটা করলাম, হ্যাঁ ওই আপনার প্রতিষ্ঠান। আপনার কি ওই ইয়ে আছে, ডুয়েল কারেন্সি কার্ড হয়েছে আপনার? না, ডুয়েল কারেন্সি কার্ড হলে কার্ডে তো আমি আপনি এখন নিজে কিনে এখন নিতে যাইনি। পারতেন, কারণ এখানে তো অনেক কম, $7 তো আপনার 700, 850 মতন পড়বে আর কি। হুম। হ্যাঁ, 850 টাকা। সাড়ে কিন্তু আটশো এখানে থেকে 900 টাকা পড়বে আর কি, ওটা ওই যে 1000 টাকা বেশি নিচ্ছে আর কি চার্জ, ওই যে সেট টেট করে দেবে সবকিছু। ওটা একটা সার্ভিস চার্জ আপনাকে পারচেস করে দিচ্ছে কার্ডের থ্রুতে। সেট করবে না, ওনারা বলছে যে সি প্যানেলের ইয়া দিয়ে দিবে, পাসওয়ার্ডটা দিবে, আমি আর যেটা হেল্প করার এটা ইয়া করবো। তো আমি চিন্তা করছি যে নেম চিপ থেকে যদি নেই, নেম চিপ তো মনে করেন যে একটা ইন্টারন্যাশনাল একটা ব্যাপার স্যাপার আছে, ওরা তো মনে করেন যে এইভাবে বলবে, এইভাবে করতে হবে। আর ওরা আর ইস্যু তো মনে করেন এখানে, হ্যাঁ 1 বছরের জন্য 500 টাকা ইয়া না হয় বেশি নিল। হুম। না, সেটা তো ঠিক আছে, আপনার হোস্টিং সার্ভার ইস্যু কোনোটা মেবি ওদের নিজস্ব সার্ভার দেয়, হ্যাঁ। আর নেম আচ্ছা। চিপেরটা নিলে তো অবশ্যই আপনার নেম চিপের সার্ভার দিবে। তো সেক্ষেত্রে হুম। সিকিউরিটি ইস্যু নাই কোথাওই, আশা করি কোথাও সিকিউরিটি ইস্যু নাই। তারপর দেখা যায় যে আপনি লং টাইমে কাজ করতে গেলে আবার দেখা যায় যে সেই হোস্টিং গুলো আবার কনভার্ট করতে গেলে বা আপনার প্যাকেজ আপনি আরো বড় করতে গেলে তখন দেখা যায় যে অনেক ধরনের সেটিংস ওগুলো করে দেবে, আশা করি ওখান থেকে করে দেওয়ার কথা। আর আপনার যেমন দেখা যায় যে একটা নেমচি বা আপনার গোডাডি যে কোনো একটাতে থাকলে ওটাই জাস্ট খালি রিনিউ করে করে মানে চালিয়ে নেওয়া যায় আর কি, ঝামেলা কম হয়। তো ঝামেলা হলো করার কি, আপনার যদি একটু কম খরচে পাচ্ছেন, হোস্টিংটা একটু ছোট প্যাকেজে পাচ্ছেন, তাই না? নিতে পারেন ইচ্ছা। হোস্টিং হোস্টিং এর তো আপনার এমনিও আপনার আপনার কম খরচ। আপনার আমি নেম চিপে দেখলাম আপনার যেটা 20 জিবি, 20 জিবি এটা দেখলাম আপনার মাত্র $30। আপনার 1 ইয়ারের এক জন্য। বছর, হ্যাঁ 1 বছরের জন্য ওইখানে সেটাই, যদি আপনার ডোমেন নামটাও এটা তো যদি, কম, ডোমেনটাও তো সস্তায় আছে, তো বেশি নয়। হ্যাঁ ডোমেন আপনার হলো আপনার হুম, যেখানে এই সুবিধা হয় নেন, দুটোই হচ্ছে সেফ আপনার জন্য মনে করেন, কারণ এই সেখানেও আপনার এখানে আপনার সিকিউরিটি ইস্যু নাই। আশা করি সিকিউরিটি ইস্যু নাই, দুটোতেই নিতে পারেন, আপনার ইচ্ছা সুবিধা মতো নেন। তো আজকে কিন্তু সিকিউরিটি। আমাদের অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, হ্যাঁ, আজকে ফুল টাইমটা আমরা হচ্ছে এই টপিকের উপর দেব, যেটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাড নিয়ে আর কি আমাদের আলোচনা হবে, প্লাস প্র্যাকটিক্যালি অ্যাড রান করাটা দেখব। এবং আমার একটু কনফার্ম হওয়া দরকার যে আসলে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কিনা, যাদের হয় নাই তাদের একটা আমি লিংক, অন্য লিংক থেকে যে ক্রিয়েট করার জন্য আমি বলে দিচ্ছি, এই লিংক থেকে যে ক্রিয়েট করার চেষ্টা করবেন, যদি হয়ে যায় ভালো, অ্যান্ড না হলে তো কিছু করার নাই, লাইক হচ্ছে আপনার রেগুলার যে মেলটা আপনারা ইউজ করেন, হ্যাঁ, গুগল অ্যাডস, গুগল অ্যাডস লিখে সার্চ করলেন, সার্চ করার পর আপনি রেগুলার যে মেলে আসেন এখান থেকে স্টার্ট নাও যাবেন না, যাবেন সাইন ইনে। সাইন ইনে ক্লিক করে দেখবেন যে এখানের ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে কিনা, লাইক ক্রিয়েট নামে একটা বাটন আছে কিনা, তাহলে ভাববেন আপনার অনেক আগে থেকে এটা ক্রিয়েট হয়ে আসছে, তাহলে দ্যাটস ফাইন। অনেক সময় ডিফল্টে ক্রিয়েট হয়ে আছে, অনেকে বলতে পারছেন না, ক্রিয়েট থাকলে সেটা একটা বিষয়, আর যদি যার ক্রিয়েট নাই সেক্ষেত্রে সে কি করবে, স্টার্ট না হয়ে যাবে, তাই না? কিন্তু স্টার্টে গেলেও দেখা যাবে অনেক সময় ইস্যু দেখাবে। তো মানে যে ইস্যুগুলো দেখাবে সেটা একটু পরে যাচ্ছি, যেমন আপনি এই যে অ্যাকাউন্টটা দেখেন, মানে এই ইউআরএলটা দেখেন, এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারের ইউআরএল। কিওয়ার্ড প্ল্যানার কি জানেন? এখানে হচ্ছে গুগলের একটা কিওয়ার্ড রিসার্চ টুল, বাট এই টুল আমরা কখনো কাজ করি নাই। এটা কারণ এটা আমি পার্সোনালি তেমন পছন্দ করি না, কারণ এদের যে রেঞ্জটা দেয় সার্চ ভ্যালুর, হিউজ ডিফারেন্স, লাইক 10 to 1000 কে সার্চ ভ্যালু। তো কোথায় 10 আর কোথায় 1000, অনেক ডিফারেন্স, তাই না? এরকম ডিফারেন্সের সার্চ ভ্যালু দেখার জন্য দেখা যায় যে আমি তেমন একটা এটা ইউজ করা হয় না, তার সাথে আপনাদের দেখানো হয় নাই। তো এই কিওয়ার্ড প্ল্যানারটা তো আসলে পাবলিক, সো এই কিওয়ার্ড প্ল্যানার ইউআরএল থেকে ট্রাই করবেন। লাইক আমি হচ্ছে একটা আহ জানি না আমার এখানে আছে কিনা, এই ইউআরএল এ যাবেন, আপনাদেরকে আর ইউআরএলটা আগে দিয়ে নিই। এখানে আসার পরে এখানে আর সাইন ইন দিব না, আমি যাব হচ্ছে গো টু কিওয়ার্ড প্ল্যানার। গো টু কিওয়ার্ড প্ল্যানার, এই এই মেল দিয়ে মনে হয় আমার ক্রিয়েট করা আছে।
এখানে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাচ্ছি, ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্টে যাচ্ছি। মানে কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে হলে আপনার গুগলের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে যদি আপনাকে ভুলে ভালে দিয়ে দেয় ক্রিয়েট করতে পারমিশন, দ্যাটস ফাইন। এখানে যা আছে তাই থাকবে। বিলিং কান্ট্রি আপনার ক্লায়েন্টের জন্য হলে এগুলো চেঞ্জ হইতো, যে তার কান্ট্রি ওয়াইজ, তার টাইম জোন ওয়াইজ, তার কারেন্সি ওয়াইজ এখানে চলে আসতো, বাট ওগুলো না। এগুলা কিছু চেঞ্জ করার দরকার নেই যেহেতু আমার জন্য। এখন আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ বলতেছে যে আহ, চলে আসছে। এই যে দেখেন কন্টিনিউতে বলতেছে তোমার পেমেন্ট ডিটেলস অ্যাড করো। পেমেন্ট ডিটেলস মানে আপনাকে একটা কার্ড বা একটা বিলিং ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে, একটা কার্ডের ডিটেলস। এই যে কার্ড ডিটেলস, কার্ডের ডিটেলস এখানে দিতে বলতেছে। দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করলে আপনাকে হয়তো বা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে। তো এরকম ইন্টারফেস আসবে না। মানে এরকম ইন্টারফেস আসবে না তখন, বা নাও আসতে পারে, যখন এই যে জিমেল অ্যাড্রেসটা এটা একদম ব্র্যান্ড নিউ। তাহলে একটা ব্র্যান্ড নিউ জিমেল অ্যাড্রেস খোলার চেষ্টা করবেন, ঠিক আছে? যারটা এরকম আসবে, হয় প্রসেস কিন্তু আমি তিনটা বলতেছি, একটু ঠান্ডা মাথায় বোঝেন। হয় গুগল অ্যাড অ্যাকাউন্টে যে সাইন ইনে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস পেয়ে গেলেন, তাহলে আপনার কিছু করতে হবে না। অথবা এরকম ইন্টারফেস আসছে না, তাহলে আপনার যে মেলগুলো আছে সেই মেলগুলো দিয়ে কিওয়ার্ড প্ল্যানারের যে ইউআরএলটা ক্লিক করে যাবেন, দেখবেন যে এরকম পেমেন্ট ডিটেলস চাই কিনা। চাইলে এটাও হবে না, চলবে না। দেন আপনি কি করবেন, একদম ব্র্যান্ড নিউ একটা ইমেল কি করবেন, ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে দেন এই ইউআরএল এ আসবেন। এখানে নিচে অপশন পাবেন যে আহ, আপনার মানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন আসবে, যে উইদাউট ক্যাম্পেইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এরকম একটা অপশন আসবে আপনার ব্র্যান্ড নিউ মেল থেকে। তো এই তিনটা প্রসেসে ট্রাই করবেন, যারটা হবে তারা প্র্যাকটিস করতে পারবেন, যারটা হবে না কিছু করার না। এবং একবারে হবে না, বারবার ট্রাই করবেন ওই নতুন মেলটা দিয়ে, তখন অন্য ব্রাউজারে, এই ব্রাউজারে না, একদম ডিফারেন্ট ব্রাউজারে যে। তাহলে আশা করি হয়ে যাবে। এইভাবে দেখা গেছে যে আমার যে লাস্ট ব্যাচ গুলো ওরা ম্যাক্সিমামই ক্রিয়েট করতে পারছে এইভাবে নতুন মেল দিয়ে। মানে দেখা গেছে যে হয় অনেকের পুরনো আছে, আর না হলে পুরোনো মেল দিয়ে কেউই সাইন ইন হয়ে ক্রিয়েট করতে পারে নাই। ম্যাক্সিমামে কি করেছে, নতুন মেল দিয়ে বারবার ট্রাই করার পরে হয়ে গেছে। তা আপনারা ওটা ট্রাই করবেন, যাদের হয় না, আর যাদের আছে তো দ্যাটস ফাইন। তো এখন বারবার এখানে ট্রাই বারবার ট্রাই করলে আমি সমস্যা হবে না? না না, সমস্যা নেই, বারবার ট্রাই করবেন, অপশনটা এনাবল হয়ে যাবে দেখবেন অনেক সময়। কোনো ম্যাম সমস্যা কি সমস্যা করবে আর বলেন? হ্যাঁ, আর ম্যাম যদি না হয়? না হলে খালি দেখবেন, বিষয়গুলো প্র্যাকটিস হবে না। ডুয়েল কারেন্সি কার্ড যখন বানাবেন, বানানোর পরে অ্যাড করে নেবেন, অথবা কোনো ও রিলেটিভ আচ্ছা, তো কারো, ও আপনার আপনার ওয়াইফের তো ও কার্ড তখন তো আছে, খোলা যাবে। আচ্ছা, ঠিক আছে। আপনার ওয়াইফের তো কার্ড আছে, আপনার ওয়াইফের কার্ড ডিটেলস সেট হ্যাঁ। করলেই হবে, যেহেতু ওনার বাহিরের আচ্ছা। কার্ড ইউজ হ্যাঁ। করতেছে। ওনার কার্ড হ্যাঁ। যদি অ্যাড করেন বিলিং মেথডে, যে ওই কার্ড যে আপনার নামে হতে হবে এমন কিছু না কিন্তু। আপনার রিলেটিভস বা আচ্ছা। আত্মীয় স্বজন যারই যারই যে কেউই থাকুক না কেন, কারো একটা বিলিং কার্ডের ডিটেল এখানে অ্যাড করলেই হবে, ঠিক আছে? এবং আচ্ছা। কার্ড অ্যাড করলে আচ্ছা। কিন্তু একটা অ্যামাউন্ট কাটে, কিন্তু ই কমার্স একটা চার্জ কাটে, এবং এটা সেটা রিটার্ন দিয়ে দেয়, হ্যাঁ, $8-10 বা $10-12। এটা শিওর না কখন কেমন কাটবে। ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু, মানে যেখানে আপনি কার্ড অ্যাড করেন না কেন, শুধু ফেসবুক না, যে কোনো প্ল্যাটফর্মে যেখানে আপনি হচ্ছে পে করবেন, সেখানে কার্ড অ্যাড করলে কিন্তু একটা অ্যামাউন্ট দেখা যায় যে ওটা কেটে নেয়, আবার কি ব্যাক করে দেয় না? ব্যাক করে দেয়, হ্যাঁ। ছোট amount। আচ্ছা মিস, ডুয়েল কারেন্সি কার্ড স্যার, আরেকটা কি কার্ড, বিলিং কার্ড না কি বললেন? ওইটাই বিলিং মেথডেই হচ্ছে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলস দিতে হয়। কিভাবে আপনি বিলটা দিবেন তাদের? হ্যাঁ, এটা তো ডুয়েল কারেন্সির মাধ্যমে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা মান্থলি বিল, নর্মালি এমনি ওই ইয়ারলি যে বিল। ক্রেডিট কার্ড যেটা আছে, ক্রেডিট কার্ডেও পসিবল? হ্যাঁ, ক্রেডিট কার্ডও পসিবল, সেটা ডিটেল আজকে জানবো, আর একটু সামনে গেলে গেলে জানতে পারবেন। লাইক ফেসবুকে অ্যাড এর জন্য পে করার জন্য যে কার্ডের কথা বলেছিলাম, মনে আছে না? তারপর আমরা ক্যানভার বিভিন্ন সাবস্ক্রিপশন বা অনলাইনে যে কোনো সাবস্ক্রিপশন পারচেজের জন্য যে কার্ডটা ইউজ করব, সেটা এখানে ইউজ করতে হয়। তারপরে আরো ডিটেলই জানবো, আমাদের স্লাইড আছে, আপনাদের একটা স্লাইডে ডিটেল বলবো। কারণ কি, এই ক্যাম্পেইন ক্রিয়েট করা, এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে যে আমি যাব না, এটা সবাই পারবেন বা বুঝবেন খুব সহজে। কেন বুঝবেন পারবেন? কারণ এখানে কি কি বিষয় আছে, যা যা আছে সব ফেসবুক অ্যাড এর মতন। যে ফেসবুক অ্যাড পারবে সে সকল অ্যাড চালাতে পারে, তাই না? কারণ ওখানে আপনার বাজেট দিতে হয়, স্টার্ট ডেট, ইন ডেট, হ্যাঁ, তারপরে একটা আপনার মিডিয়া ফাইল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, এগুলোই তো। কিন্তু এখানে কিছু টার্মস আছে, টার্মস গুলো বোঝার বিষয় আছে। ক্যাম্পেইনটা সবাই সেট করতে পারবেন, আপনাদের যদি ছেড়ে দেয় যে যান এখানে যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেন, আপনাদের ইচ্ছা মতন অবজেক্টিভ নিয়ে নিয়ে আপনারা ক্যাম্পেইনটা একটা সেট আপ করতে পারবেন। বাট টার্মস গুলো বুঝে
সেট করা আর না বুঝে সেট করার মধ্যে কিছুটা পার্থক্য থাকবে না? যে আপনি বোঝেন না যে লিড লিড অবজেক্টিভটা আপনি কখন নেবেন, সেলস অবজেক্টিভ কখন নেবেন, এই টার্মসগুলো যখন আমরা বুঝবো না, তো না বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা আর আপনি বুঝে শুনে টার্মসগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করা, দুটোর মধ্যে অসংখ্য আকাশ পাতাল পার্থক্য আছে। তো সেক্ষেত্রে আমার এই স্লাইডে অল ডিটেল দেওয়া আছে মোটামুটি অ্যাডসের। এটার আমি পিডিএফ ফাইল আপনাদেরকে শেয়ার করব। কেন শেয়ার করব? কারণ এটার এক একটা বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি, হিউজ আলোচনা, হ্যাঁ, অনেক ডিটেইলি আলোচনা করা যাবে, বাট আমি জাস্ট খালি ওভারভিউ ধারণাগুলো দিব সবগুলার। তো এখন এটা আপনার কাছে ফাইলটা থাকলে আপনি যে কোনো বিষয় নিয়ে ইনডেপথ জানতে চাইলে আপনি দেখা যাবে যে ওটা রিসার্চ করে আরো ইনডেপথ জানতে পারবেন। বাট টার্মস গুলো তো আপনার মানে এটার ওভারভিউ, এটা ধারণা থাকার দরকার না টার্মস গুলো সম্পর্কে, যে লিডস কখন ইউজ হয়, তো লিডস কখন ইউজ হয় এবং সেটার আরো ডিপ ধারণা থাকতে পারে, আছে তাই না? সবকিছুরই আছে, সেটা একটা ওভারভিউ ধারণা নেবেন। প্রথমে হচ্ছে আমরা যখন গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বিভিন্ন টাইপস অফ অ্যাড আমার সামনে আসবে, বা অবজেক্টিভ অফ অ্যাড, অ্যাডের অবজেক্টিভ আসবে। সেই অবজেক্টিভ গুলা কোন অবজেক্টিভ কোন পারপাসে আপনি ইউজ করবেন এবং হুইচ টাইপস অফ বিজনেসের জন্য আপনি ইউজ করবেন, সেটার একটা চার্ট আকারে দিয়েছি যেন সহজে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন যে সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, এগুলা অবজেক্টিভ। এই যে এখানে কয়টা অবজেক্টিভ আছে দেখেন তো, অবজেক্টিভ গুলা দেখতে পাচ্ছেন? এই যে 7টা অবজেক্টিভ আছে এখানে, এই 7টা অবজেক্টিভের কোন অবজেক্টিভটা কোন পারপাসে ইউজ হয় আমরা অলমোস্ট জানি, কিন্তু অলমোস্ট জানি, এগুলো জানি, দেখে আসছি অনেকগুলো। আমাদের ফেসবুকের সাথে অনেক কিছু মিল পাবেন, তাই না? ফেসবুকের সাথে অনেক কিছু আপনি মিল পেয়ে যাবেন এখানে। প্রথমে হচ্ছে সেলস অবজেক্টিভটা তখনই পিক করবেন যখন আপনার গোল থাকবে আপনার ওয়েবসাইটে সেল আনা এবং কনভার্সন, সেলস আর কনভার্সন। দ্যাট মিনস লাইক আমার গোল হচ্ছে আমি আমার এই প্রোডাক্টটা সেল করা, বা আমার গোল হচ্ছে আমার আমার এই ফর্মটাতে সাইন আপ করানো, বা আমার গোল হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে সে সাবমিট করবে, তাই না? এরকম আমার বিভিন্ন গোল থাকতে পারে। তো এই গোলটা সে মিট করবে বা একটা কনভার্সন বিল্ড হবে, একটা কনভার্সন বিল্ড হবে, সেরকম যখন আমার টার্গেট থাকবে তখন আমরা সেলস অবজেক্টিভ নেই। এবং এটা কি করে, প্রোডাক্টের কি বলে এটা, ইনক্রিজ করে প্রোডাক্টের সেলস, মানে আমাদের সেলস বাড়ায়, মানে বিক্রি বাড়ায়। ওর ওই যে আমি একটু আগে বললাম, যদি আমার এমন হয় লিড কালেক্ট টাইপের কোনো আমার টার্গেট থাকে, তখন আমি চাইবো যে আমার ফর্মটা তুমি সাইন আপ করো। এই পারপাসে আমরা হচ্ছে কি করি, এই অ্যাডগুলা মানে সেলস অবজেক্টিভটা পিক করে থাকে। এবং এটা কোন টাইপস অফ বিজনেস বেশি ইউজ করে থাকে? ই কমার্স বিজনেস নাম্বার ওয়ান, প্রোডাক্ট সেলিং টাইপ, তার কারণ ই কমার্সের মেনই টার্গেট থাকে তাদের খালি প্রোডাক্ট দেখাবে আর ওয়েবসাইটে ভিজিটর নেবে আর সেল করাবে, প্রোডাক্ট দেখাবে, মিস, ভিজিটর নেবে, যেটা সেল আপনার করাবে। ই কমার্স, এটা তো শুধুমাত্র আপনার ওই যেগুলি প্রোডাক্ট বেস, এটাই তো ই কমার্স শুধু। হ্যাঁ, মানে প্রোডাক্ট বেস যেগুলো, মানে অল টাইপস অফ প্রোডাক্ট থাকবে, ই কমার্সের সংজ্ঞা আচ্ছা অন্য, অল টাইপস অফ আচ্ছা। প্রোডাক্ট থাকবে। হ্যাঁ, এবং সেখানে হচ্ছে আপনার ই কমার্সের আবার ভ্যারিয়েশনস আছে, তাই না? তো এখানে যে প্রোডাক্ট বেস ওয়েবসাইট গুলাতে কি করে তারা, যে তাদের সেল নিয়ে আসার জন্য সেলস অবজেক্টিভটা তারা নিয়ে থাকে, অথবা অনলাইন স্টোর, সেটা ই কমার্স না। লাইক আমি অনলি ক্লথিং ব্র্যান্ড নিয়ে কাজ করছি, এটা আমার অনলাইন স্টোর। আর ই কমার্সে আপনার ক্লথিং, জুয়েলারি সব আছে। আর আর হচ্ছে অনলাইন স্টোর মানে একটা স্পেসিফিক নিশ নিশ রিলেভেন্ট প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন। তারপরে সাবস্ক্রিপশন বেসড সার্ভিস, লাইক হচ্ছে ক্যানভা, মনে করেন ক্যানভা বিভিন্ন সাবস্ক্রিপশন সার্ভিস সেল করে। তাহলে এই টাইপস অফ বিজনেস গুলা কি করে, সেলস অবজেক্টিভ চুজ করে থাকে। দেন লিড অবজেক্টিভ চুজ করবেন কোন ক্ষেত্রে? লিড জেনারেশনের ক্ষেত্রে। এবং এটা আপনার কাস্টমারদের কি পারপাসে ইউজ হয়? কাস্টমারদের ইনফরমেশন কালেক্ট করার জন্য। কেন ইনফরমেশন কালেক্ট করবেন? হ্যাঁ, লাইক আমি একটা ফর্ম দিলাম, ফর্মে বললাম যে যারা ডিজিটাল মার্কেটিং এ ফ্রি সেমিনারে জয়েন হতে চান তারা এই ফর্মটা ফিল আপ করুন। কেন? তার ইনফরমেশনটা আমি ওই যে ফিল আপ করে তাকে ফ্রি সেমিনারে জয়েন করালাম, তার বিনিময়ে আমি তার ইনফরমেশন গুলা কালেক্ট করলাম, লাইক তার নাম, মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার। কেন তার ইনফরমেশন গুলো আমি গ্যাদার করব? ফলো আপের রিটার্গেট। জন্য, তাদের ফলো আপ করার জন্য। লাইক আমাদের এই যে সেমিনার দিলাম একটা ডিজিটাল মার্কেটিং এর উপর ফ্রি, দেন আমাদের ডিজিটাল মার্কেটিং এর আপকামিং কোর্সে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট, যে আপনারা যারা জয়েন করেছিলেন আমাদের সেমিনারে, তো তার জন্য হচ্ছে আপনাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। বা আপনি আমাদের ওই ওয়েবিনারটাতে যে জয়েন হয়েছিলেন সেখানে আমরা কিছু স্টেজ বলেছিলাম,
কিছু স্টেপ বলেছিলাম, তার মাধ্যমে আপনার আসলে বিজনেস আপনি কেমন কি পরিমাণ বা কেমন ডেভেলপ করতে পেরেছেন কিনা। তো এরকম বিভিন্ন ফলো আপের জন্য বা তাদেরকে আমাদের নেক্সট সেলে কনভার্ট করার জন্য আমরা লিড কালেক্ট করে থাকি। এবং এরা কোন টাইপস অফ বিজনেস বেশি করে? রিয়েল এস্টেট, ফিনান্সিয়াল সার্ভিস যারা দেয়, এডুকেশন রিলেটেড হচ্ছে সার্ভিস যারা, লাইক ওই যে আমাদেরটা লাইক এডুকেশন রিলেটেড। তো আমরা এরকম ফ্রি সেমিনার টেমিনার দেই না, তো ওগুলোর অ্যাড দিতে পারি আমরা এই লিড অবজেক্টিভ চুজ করে। দেন বিভিন্ন কনসাল্টিং ফার্ম, হেলথ কেয়ার, বিভিন্ন এজেন্সি, তারা কি করে এগুলো আপনাদেরকে ফ্রিতে হয়তো অনেক কিছু অফার করবে, বা ছোট অ্যামাউন্টে আপনাকে একটা ভ্যালুয়েবল কিছু অফার করবে। তার বিনিময়ে আপনার কাছ থেকে লিড কালেক্ট করবে এবং সেই লিডের থ্রুতে আপনাদেরকে আবার তাদের নেক্সট সেলে কনভার্ট করার একটা প্রসেস চলবে। ঠিক আছে। দেন হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, দেখেন এই সবগুলো আছে এখানে। এই সেলস দেখলেন, লিডস দেখলেন, এখন ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক মানে তো বোঝাই যায়, তাই না? পারপাসটা বোঝা যায় না? জি ম্যাম। আমার ওয়েবসাইটের ট্রাফিক, দ্যাট মিনস আমার কারা? ভিজিটর। ভিজিটর, রাইট। আমার ভিজিটর আমি ইনক্রিজ করতে চাই আমার ওয়েবসাইটে, দ্যাটস ওয়াই আমি এই অবজেক্টিভটা চুজ করতেছি। এবং এটা কারা মূলত ভিজিটর বাড়াতে চায়? ভিজিটর বাড়ানোর লক্ষ্য কার? যে এদের লক্ষ্য কিন্তু সেল করা না, ভিজিটর আসুক আমার ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে ভিজিটর আসুক, সেল করাটা তার মেইন গোল না। তো এটা কোন টাইপস অফ বিজনেস মেইনলি ইউজ করে থাকে? ব্লগ রিলেটেড ওয়েবসাইট। তাদের কেন ভিজিটর দরকার বলেন? ব্লগস রিলেটেড ওয়েবসাইটের কেন ভিজিটর দরকার, প্রয়োজন? এটা আমি ওই যে বিজনেসটা সম্বন্ধে সবাই জানবে, বা জানবে, বাট যে আমি সেই ব্লগ রিলেটেড ওয়েবসাইট ওনাররা কিভাবে লাভবান হয়? ওনারা লাভবান হয়, এটা ওই যে তার ওই নিজস্ব ব্লগটাও ওই যে বিভিন্ন জায়গায় এটা এত প্রমোট হয়, সেটা তো এটার মাধ্যমে অবশ্যই সে প্রমোট হয়, বাট এরা এটার কিন্তু মাধ্যমে কোনো সে কিছু, বিভিন্ন বিজনেস করে, বিভিন্ন এরা, ওই হ্যাঁ, ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে। এরা কিন্তু কিছু সেল করছে না। ঠিক আছে, তাদের কোনো যোগাযোগ করার কোনো দরকার নাই। তারা চায় ভিজিটর বেশি আসুক, ট্রাফিক বেশি আসুক, তাহলে তাদের মনিটাইজেশনের যেই তাদের প্রসেসটা সেটা সহজ হয়। মানে মনিটাইজেশনের থ্রুতে তারা হচ্ছে আর্নিং করছে, সো তাদের যত বেশি ভিজিটর হবে তাদের সেই মনিটাইজেশন থেকে তাদের আর্নিংটাও বাড়বে। ঠিক আছে। তারপরে এই যে কন্টেন্ট বেসড বিজনেস, নিউ ওয়েবসাইট ওনাররাও কি করে? ভিজিটর বাড়ায়। কারণ কি? গুগলের র্যাঙ্ক পাওয়ার জন্য, লাইক পরে সোশ্যাল মিডিয়াতে বোঝায়, পরে গুগলে আসতেছে। মনে করেন নতুন একটা ফেসবুক পেজ খুললেন, হ্যাঁ, পেজ খুলে নতুন পেজে তো আমার কোনো ফলোয়ার নাই, লাইক কমেন্ট এনগেজমেন্ট কিছুই নাই, তাই না? কিছুই থাকে না। বাট নতুন অবস্থায় যদি আপনার পেজে কিছু মানুষের এনগেজমেন্ট বাড়াতে পারেন, অনেক মানুষের কাছে পৌঁছাতে পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে এটা কাউন্ট করে যে না, এই পেজের কন্টেন্ট কোয়ালিটি ভালো, কারণ সে নতুন অবস্থায়, তো তার অনেক এনগেজমেন্ট আসতেছে, ভালো রিচ হচ্ছে, মানে ভালো মানুষ এনগেজ করছে, কমেন্ট করছে, লাইক করছে। তখন কি করে ফেসবুক জানেন? তখন তার যে কন্টেন্ট গুলা সেগুলা রিচ বাড়ায় দেয়, অর্গানিক রিচ। কারণ কি, আমার যদি 2,000 ফলোয়ার্স থাকে আমার পেজে, সেক্ষেত্রে দেখা যায় যে 200 মানুষের কাছেও রিচ হয়তো অনেক সময় করে না। তো রিচ যদি না করে, না পৌঁছায়, তাহলে তো আমি তার বিনিময়ে এঙ্গেজমেন্ট পাই না। তো সেক্ষেত্রে যখন নতুন একটা পেজকে বেশি আপনি এনগেজমেন্ট আনতে পারেন অর্গানিক্যালি, বিভিন্নভাবে শেয়ারের মাধ্যমে হোক, বিভিন্নভাবে যখন আনেন, তখন তাদের অ্যালগোরিদম এটা একটা ভালো চোখে দেখে। ঠিক তেমনি নতুন ওয়েবসাইট যেগুলা, তাদের তো দেখা যায় যে জিরো ট্রাফিক থাকে, তখন আপনি ব্যাকলিঙ্কিং এর মাধ্যমে, সোশ্যাল শেয়ারিং এর মাধ্যমে, হ্যাঁ, বা এই আপনি অ্যাড রানের মাধ্যমে যখন আপনি কিছু ভিজিটর নিয়ে আসবেন, আপনার যখন ভিজিটর আপনার ওয়েবসাইটে চলে আসবে, তখন সেটা আপনার ওয়েবসাইটকে গুগলের অ্যালগোরিদমে একটা গুড কোয়ালিটি অফ ওয়েবসাইট হিসেবে সে কাউন্ট করে, যখন দেখে নতুন অবস্থায়। এবং অস্বাভাবিক আকারে আবার আসলে হবে না যে অস্বাভাবিক আকারে আসছে ভিজিটর, এরকম না। মোটামুটি একটা ভালো রেঞ্জে আপনার ভিজিটর আসতেছে, রেগুলার ভিজিটর, তখন এটা আসলে অ্যালগোরিদমে একটা ভালো ইম্প্যাক্ট করে। দ্যাটস ওয়াই তাদের গোলটা হচ্ছে আগে ট্রাফিক আসুক, তাদের ওয়েবসাইটে ট্রাফিক আসুক, এটা তারা চায়, ট্রাফিক আসুক, দেন আমরা সেলসে কনভার্ট করব। তো দ্যাটস ওয়াই ওই নতুন ওয়েবসাইট গুলা এই অবজেক্টিভটা পিক করে। দেন এডুকেশনাল প্ল্যাটফর্মসও সেম অবজেক্টিভটা চুজ করতে পারে। দেন হচ্ছে ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেটা বোঝাই যাচ্ছে। অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, এই ক্যাটাগরিটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। এখানে কি করা হয়? যারা হচ্ছে ব্র্যান্ড নিউ ওয়েবসাইট আছে, তারা তাদের অ্যাওয়ারনেস বিল্ড করে এখানে, লাইক ইমপ্রেশনের মাধ্যমে।
মানে এই ব্র্যান্ডকে যেন মানুষ মনে রাখে বা রিকল করতে পারে। লাইক হচ্ছে আপনার প্যারাশুট, আপনার যেই কোকোনাট অয়েল, প্যারাশুট কোকোনাট অয়েল তাদের একটা নতুন আহ, একটা ভার্সন মার্কেটে আনছে সাপোজ, তাদের কি অ্যাওয়ারনেস ক্যাটাগরি অফ কন্টেন্ট ক্রিয়েট করা প্রয়োজন আছে বা অ্যাড রান করা প্রয়োজন আছে? প্যারাশুট, লাক্স, তারপরে হুইল আছে মিস, সাবান, প্রয়োজন আছে। না প্রয়োজন নাই। প্রয়োজন নেই, কারণ তারা তো কারণ আগে থেকে ব্র্যান্ডের ওদের কারণ যে এটা নামটা। পুরনো ব্র্যান্ড, তাদেরকে আমরা চিনি। তারপর তো মিস প্রয়োজন আছে না, তারপর তো প্রয়োজন হুম, আছে। এই প্রয়োজন, লাইক ওই সবসময় ধরনের অ্যাক্টিভ থাকা এগুলাতে দরকার। ইনভেস্ট করবে না যেহেতু পেইড মেথড। তাকে সবাই চেনে, পুরো বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যাকে প্যারাশুট তেলের বললে, নাম বললে চিনবে না, এমন কেউ আছে? বাংলাদেশে এমন কেউ নাই যে প্যারাশুট তেল, লাক্স সাবান এগুলোর নাম বললে চিনবে না, এরকম মানুষ নেই। কারণ কি, এই ব্র্যান্ড হচ্ছে আমাদের পুরনো ব্র্যান্ড, অলরেডি তারা অ্যাওয়ারনেস আমাদের ভিতর তৈরি করে ফেলেছে, আমাদের ভিতর তাদেরকে একটা জায়গা করে নিয়েছে, আমরা তাদেরকে চিনি। কিন্তু কিন্তু মার্কেট নতুন প্লেসে মিস টিকে থাকার জন্য, প্লাস ওই যে কম্পিটিটরদের জন্য, টিকে থাকার জন্য ওই ফাইট যে দেওয়ার তারা জন্য তো দরকার ওয়েবসাইট আছে। ট্রাফিক, সেলস, এগুলা এগুলা করবে, এই আচ্ছা। ক্যাম্পেইন গুলো করবে। এগুলো সেটা বসে থাকবে না তো। সে অ্যাওয়ারনেস ক্যাটাগরি চুজ করলো না, তার মানে যে সে বসে থাকবে তা তো না। সে ওয়েবসাইট ট্রাফিক, সেলস, এই অবজেক্টিভ গুলা নিবে, প্লাস আরো আছে, আরো আরো আছে কিছু, এই বিষয়গুলো নিবে সে। তো অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন ইজ ফর আপনার নিউ ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য। লাইক আমি একটা নতুন প্যারাশুট তেল বাজারে আনছি, আমাকে কেউ চেনে? আমাকে কেউ চেনে না, ইভেন আমার ব্র্যান্ডের নামও কেউ জানে না। তো আমি যখন অ্যাওয়ারনেস পোস্ট করব, তখন মানুষজন জানলো যে একটা তেল আসছে, তার সামনে একবার অ্যাড গেল, সে কিন্তু এটার মাথায় তেমন থাকবে না। কত অ্যাডই তো সামনে আসছে, বাট বারবার যখন তার সামনে আমি যাব এবং তাকে রিকল করাবো, হ্যাঁ এই যে ব্র্যান্ডটা দেখে রাখো, সেই ইনস্টাগ্রামে গেল, সেখানে দেখানো সব, অল আপনার এভরিহোয়ার আমি তাকে দেখাচ্ছি। যখন বারবার সে দেখবে আমার ব্র্যান্ড সম্পর্কে, সে জানবে, ইমপ্রেশন হবে তখন আমার কন্টেন্টটাতে বা অ্যাডে। অ্যাডে অনলি ইমপ্রেশন আসবে, বাট এখানে কোনো অ্যাকশন থাকবে না, কোনো সেলস বা কোনো অ্যাকশন মেক থাকবে না। জাস্ট খালি অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য বা জানানোর জন্য আমরা এই ক্যাম্পেইন করব। এটা করে হচ্ছে কারা? বেস্ট ফর লার্জার কর্পোরেশনস, নিউ প্রোডাক্ট লঞ্চেস। দেখেন এই যে নিউ প্রোডাক্টের ক্ষেত্রে, বাট ওই যে লাক্স অ্যান্ড প্যারাশুট তো নিউ প্রোডাক্ট না। আমার প্রোডাক্ট নিউ, আমার প্যারাশুট অয়েল হচ্ছে নিউ, সো আমার জন্য এটা প্রযোজ্য। কনজিউমার গুডস, ফ্যাশন ব্র্যান্ড, এরা এন্টারটেনমেন্ট বা যে কোনো ক্যাটাগরি হোক না কেন, এটা যে কোনো ক্যাটাগরি, যে কোনো নিশারই হোক না কেন, সে যদি নিউলি মার্কেটে আসতে চায় খুব বড় সড়ো আকারে অন্যান্য তার কম্পিটিটরদের সাথে কম্পিট করতে, তারা যে কোনো ব্র্যান্ড বা নিশ হোক না কেন, তারা এই অবজেক্টিভটা নেবে। দ্যাটস ইট। মনে করেন মিস, আমরা যে কোনো একটা নতুন একটা বিজনেস শুরু করলাম, হ্যাঁ, মানে আপাতত আমরা এটা শেখার পরে যে কোনো একটা বিজনেস শুরু করলাম, এটার অ্যাওয়ারনেসের জন্য আমরা করবো। হ্যাঁ হ্যাঁ, রাইট। আপনাকে যখন মানুষজন জানবে, চিনবে, তখন আপনার এখান থেকে পারচেস করবে। এবং ফেসবুকের ক্ষেত্রে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে ফেসবুকের ফানেলের অনেকগুলো স্টেজ আছে। ফানেল অফ, আমি তিনটা মেইন ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, যে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, দেন অ্যাকশন। আগে অ্যাওয়ারনেস তৈরি করেন, আগে জানান নিজেকে, দেন তাকে ইন্টারেস্ট তৈরি করবেন বিভিন্ন ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে, তারপর সে একটা অ্যাকশন মেক করবে। মনে আছে কিনা আপনাদের জানি না। তো নতুন বিজনেসের ক্ষেত্রে এটাই প্রযোজ্য সকল জায়গায়। এবং এখানে অনেক কিছু আপনার ফেসবুকের সাথে মিলিয়ে নিতে পারবেন, দেখবেন মিলে যাবে। দেন অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন, যদি আপনার কোনো অ্যাপ থাকে বা একটা গেম আছে, আপনি সেটা ইনস্টল করাতে চান, কোন একটা অ্যাপ আছে সেই অ্যাপ ইনস্টল করাতে চান, এই যে এনকারেজ ইনস্টলেশনস অ্যান্ড এনগেজমেন্ট, সেটা মোবাইল অ্যাপ, ডেভেলপার, ফিটনেস অ্যাপ, গেমিং অ্যাপ, যে কোনো শপিং অ্যাপ, যে কোনো টাইপস অফ অ্যাপ হইতে পারে, এটা তো আমরা জানি। দেন লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশনস, এটা কখন নেওয়া হয়? লোকাল স্টোর অ্যান্ড ভিজিট যদি আপনার ফিজিক্যাল লোকেশন থাকে। ফিজিক্যাল লোকেশন কাদের থাকে? রেস্টুরেন্টস, তারপরে লোকাল সার্ভিস, হেয়ার স্যালন, রিপেয়ার সেন্টার, বিভিন্ন কিছু রিপেয়ার সেন্টার, তারপরে ফিটনেস সেন্টার, ইভেন্ট ভেন্যুস, এগুলার ফিজিক্যাল স্টোর আছে। অফলাইন বিজনেসে, হ্যাঁ অফলাইন বিজনেস যেগুলি, হ্যাঁ, অফলাইন যে যেগুলি বিজনেস গুলো আছে, সেই অফলাইন বিজনেস গুলার ক্ষেত্রে লোকাল স্টোর ভিজিট এর প্রমোশন করব আমরা। ফুড ট্রাফিক অর ফিজিক্যাল টু ফিজিক্যাল স্টোর, ফুড ট্রাফিক মানে পায়ে হেঁটে যেসব ট্রাফিকরা যাবে আর কি, ঠিক আছে? মানে আপনার ফুড ট্রাফিক হচ্ছে আপনার হচ্ছে ওই যে লোকাল অডিয়েন্স গুলা সরাসরি আপনার ফিজিক্যাল স্টোর যেন ভিজিট করে।
দ্যাটস ওয়াই আপনি এটা চালাচ্ছেন। আহ, আচ্ছা, অ্যাওয়ারনেস এন্ড ফুড কনসিডারেশন দুইবার চলে ফুড আসছে। ট্রাফিক তো মিস, আমরা যারা ওই যে মানে ভোজন রসিক আছে তো আমরাই তো ফুড ট্রাফিক। আজকে মনে করেন যে এটা তো ভালো লাগতেছে, এটা যাচ্ছে, হ্যাঁ, আবার মনে করেন যে এখান থেকে আরেক জায়গায় ভালো লাগতেছে, ওখানে যায় মানে সেটাই। আমাদেরকে এবং জানানোর এবং জন্য যেটা আপনি করবে। এক জায়গা থেকে যে এক রেস্টুরেন্ট থেকে আরেক রেস্টুরেন্ট, এক হেয়ার সেলুন থেকে আরেক হেয়ার সেলুন যাচ্ছেন, এবং সেটার মেথডটা যদি হয় কোন একটা অ্যাড দেখে, লাইক আপনার এলাকায় একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে, আজকে সবাইকে 50% অল ফুডের উপর ডিসকাউন্ট দিচ্ছে, সেই অ্যাডটা আপনার এখানে আসছে এবং সেখানে লোকেশন দেয়া আছে সেই অ্যাডের নিচে, তখন আপনি সেই লোকেশন দেখে কি করলেন, চলে গেলেন সে ডিসকাউন্টে খাবার দাবার খাওয়ার জন্য, তাই তো? তো তখন জি। সেটা কি হলো, এই লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশনের মধ্যে আপনি পড়ে গেলেন, এবং আপনি একজন ফুড ট্রাফিক হিসেবে সেই ফিজিক্যাল স্টোরটা ভিজিট করলেন এবং একটা অ্যাকশন মেক করলেন, তার মানে তাদের ওই অ্যাডটা সাকসেস, তখন হুম, তাদের ওই অ্যাডটা কি সাকসেস। ওকে। success হয়ে গেল। জি। ওকে, দেন হচ্ছে ক্রিয়েট গো, কি এখানে দেখেন একটা আছে, ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট আ গোলস গাইডেন্স, এর মানে কি, কি অদ্ভুত না, যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করো যেটা কোনো গোল টোল কিছুই নাই, এইটা কাস্টম অ্যান্ড ফ্লেক্সিবল যদি থাকে আপনার গোল, লাইক এখানে তো সবকিছু আপনি যেই অবজেক্টিভটা নেন না কেন আপনাকে ফরম্যাট সব সেট করা আছে, আর এখানে ফরম্যাট আপনি কাস্টম ওয়েতে সবকিছু সেট করতে পারবেন, তখন আপনি অবজেক্টিভটা নিতে পারেন, এখানে এক্সপেরিমেন্ট করতে পারবেন আপনি নতুন স্ট্র্যাটেজি, লাইক এখানে যেহেতু কাস্টমলি সবকিছু করা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন ধরনের বিষয় আপনি ইয়া করতে পারবেন, কি বলে, কাস্টমলি আপনি করতে পারবেন, সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের টেস্ট করতে পারবেন, এক্সপেরিমেন্ট করতে পারবেন, এবং অ্যাডভান্স মার্কেটার্স, হ্যাঁ, ক্রিয়েটিভ এজেন্সিস, মানে আমরা আর কি এটা ইউজ করি, লাইক এটা এটা আমি, লাইক আমরা হচ্ছে অ্যাডভান্স মার্কেটার বা আমরা হচ্ছে ক্রিয়েটিভ এজেন্সির আন্ডারে আছি, তো আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব কোনো গোল ছাড়া, এবং সেখানে কিন্তু আমি গিয়ে কিন্তু একটা গোল কিন্তু অবশ্যই আসবে, আমি হয় ওয়েবসাইটে ট্রাফিক চাচ্ছি, কিন্তু এদের ট্রাফিক সেকশনে যেটা ডিফল্টে দেয়া আছে, যেটা এদের ওয়েবসাইট ট্রাফিক সেকশনে যে ডিফল্ট যেই সিস্টেমগুলো দেয়া আছে, ওই সিস্টেমের বাইরে যে আমি অ্যাডভান্স কিছু ট্রাই করব, তার জন্য আমরা ওইটা তো এই আমি অবজেক্টিভটা। অনেকটা এরকম যে আমার কোনো গোল থাকবে না, আমি জাস্ট আমি রান করব, এর মধ্যেই আমার গোল থাকবে মনে করেন যে 20-25টা গোল থাকবে, যেটা মানে না, গোল, টার্গেটেড গোল তো আসলে টার্গেটেড বিশ গোল থাকবে পঁচিশটা না। গোল থাকে না, গোলটা আসলে একটা ইয়া থাকে যে হ্যাঁ আমি এটা এটা চাই, তো এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি, লাইক আমরা ওয়েবসাইট ট্রাফিক নিলাম, নেওয়ার পরে কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে দেখেন আ- আমাদের ক্যাম্পেইন কিন্তু ক্রিয়েট হয়ে যেত ফেসবুকে, তাই না, ক্যাম্পেইন পেজে নিয়ে চলে যেত কিন্তু অবজেক্টিভটা দেওয়ার পরে, কিন্তু এখানে অবজেক্টিভ দেওয়ার পর এখন বলতেছে সিলেক্ট আ ক্যাম্পেইন টাইপ, ক্যাম্পেইনের টাইপ সিলেক্ট করো, এখানে আবার টাইপ কয়টা দিয়ে রাখছে, 1 2 3 4 5 6, 6টা টাইপ আপনাকে দিয়ে রাখছে, যে তুমি এই 6 টাইপস অফ, মানে তুমি ওয়েবসাইটে ট্রাফিক নিবা ভালো কথা, বাট ট্রাফিকের এই অ্যাডগুলা কোথায় দেখাতে চাও, বা কোন টাইপ অফ ক্যাম্পেইন তোমার হবে, তা আসলে সার্চ পারফরমেন্স ম্যাক্স এগুলা কি একটু জানবে, এগুলোর সাথে আপনারা পরিচিত না, এটা ফেসবুকের সাথে ম্যাচ না, ঠিক আছে, তো এটা একটু বোঝার চেষ্টা করেন। সার্চ ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইন ডিসপ্লে টেক্সট অ্যাডস অন গুগল সার্চ রেজাল্ট টু টার্গেটেড ইউজার হু আর সার্চিং কিওয়ার্ড, মানে এই যে জুনুন ভাই আর হচ্ছে শফিউল আলম ভাই ডোমেন পারচেস করতে যাচ্ছেন না, ডোমেন ডোমেন হোস্টিং কিনতে যাচ্ছেন না, জিনিস। তো যখন আপনার ডোমেন এই যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, সার্চ করার পরে এই যে নেমচিপ, হোস্টিং গিয়ার, দেন হচ্ছে হোস্ট সেবা, এটা বাংলাদেশি মনে হচ্ছে, তারপরে হচ্ছে গোড্যাডি, ডোমেন.কম, এগুলো আবার আসছে, আবার নেমচিপ আসছে, তাই না, এগুলোর কি আমরা পার্থক্য বুঝি, আগে দেখানো হয়েছে, নেমচিপ এখানে আসছে, আবার এখানে কেন আসলো নেমচিপ, দুইবার কেন প্লেস হলো? প্রথমটা তো স্পন্সর্ড আর এটা তো হচ্ছে স্পন্সর্ড না, রাইট, এটা স্পন্সর, মানে সে কি করছে, গুগলকে পেইড পে এর করেছে, মাধ্যমে। এই যে পে করছে, সে একটা অবজেক্টিভ নিয়েছে, অবজেক্টিভটা কি হইতে পারে বলেন তো, ওয়েবসাইট ট্রাফিক বা সেলস হইতে পারে তার অবজেক্টিভটা, তাই না, সেলস, কারণ হচ্ছে নেম চিপ ডোমেন নেম চেকার, তার মানে এই ডোমেন নেম চেকার দিয়ে সে এই ইউআরএল দিয়ে বোঝাচ্ছে সে ট্রাফিক নিতে যাচ্ছে তার ওয়েবসাইটে, ভালো কথা।
অথবা সে সেল করাতে চায়। এখন অবজেক্টিভটা নিল হয় সেলস অথবা ট্রাফিক, তাহলে তার ডোমেন টাইপটা কি বলেন তো? কি বলেছি ডেফিনিশনটা? ডিসপ্লে হয় টেক্সট, আপনার অ্যাডে খালি টেক্সট দেখায়, এখানে কোনো ইমেজ বলছে না। ডিসপ্লে হবে টেক্সট, কোথায় ডিসপ্লে হয়? গুগল সার্চ রেজাল্টে। হ্যাঁ, টু টার্গেট ইউজার্স হু আর সার্চিং কিওয়ার্ডস। মানে আমি যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম এবং গুগল সার্চ রেজাল্টে ডিসপ্লে হয়েছে টেক্সট, তাই না? এই স্পন্সর্ড অ্যাড এর মাধ্যমে কি দেখা যাচ্ছে? টেক্সট দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আপনার হচ্ছে সার্চ ক্যাম্পেইন। এই যে যেটা হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে সার্চ। সার্চে আপনার অ্যাডটা দেখাতে চাইলে আপনি এই ক্যাটাগরিটা নেবেন, যদি আপনি এই ধরনের অ্যাড দিতে চান। এখানে কোনো ছবি ইউজ করা হয় না, কোনো ছবি প্রয়োজন হয় না। ওকে, ক্লিয়ার? অ্যান্ড এখানে দেওয়া আছে বেস্ট ফর কোন ট্রাফিক নেওয়ার জন্য, লিড কালেক্টের জন্য, সেলস এর জন্য। হ্যাঁ, কিওয়ার্ড বেস টার্গেট করা যায়, অ্যাড এর এক্সটেনশন ব্যবহার করা যায়। এক্সটেনশনটা কি? হাই ইউজার ইন্টেন্ট। আচ্ছা, তো এই জিনিসগুলোকে একটু সংক্ষেপে বলে দেই। অ্যাড এক্সটেনশনটা দেখাবো। অ্যাড এক্সটেনশন বলতে হোস্টিং গিয়ারের নিচে আমরা তো জানি যে মেটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন দেয়া যায়, বাট এরকম কি আরো কিছু দেয়া যায়? আমাদের যখন অন পেজ এসিও করলাম, এরকম কিছু কি দেখানো যায়? ওয়েবসাইটে সার্চে করেছেন এরকম কোনো কাজ? এই যেগুলো সবগুলোতে লিঙ্ক দেয়া আছে, না ম্যাম। এরকম কিছু করতে পেরেছেন র্যাঙ্ক ম্যাথে বা ওয়েবসাইট এডিটিং এ? যে আমার না। মেটা টাইটেল ডেসক্রিপশনের নিচে আরো তুমি চারটা আমার ওয়েবসাইটেরই পেজে চারটা লিঙ্ক দিয়ে দিবা। এগুলা যখন আমরা অ্যাড রান করি তখন বিভিন্ন এক্সটেনশন অ্যাড এর মাধ্যমে, বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, সেই এক্সটেনশন অ্যাড এর মাধ্যমে এই জিনিসগুলো আমরা এই যে স্পন্সর্ড অ্যাড অনলি নিয়ে আসতে পারি। তো এটা সার্চ ক্যাম্পেইনে এক্সটেনশন অ্যাড করা যায় এবং হাই ইউজার ইন্টেন্ট যে ইউজারদের আসলে হাই ডিমান্ড টাইপ ইউজারদেরকে নিয়ে আসা যায়। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা এই অবজেক্ট টাইপসটা আমরা চুজ করব। তারপর ডিসপ্লে ক্যাম্পেইন। তো এখানে ডিসপ্লে ক্যাম্পেইন হবে শো ভিজুয়াল ব্যানার্স অ্যাড অন, কোথায়? ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে। হ্যাঁ, এখানে ব্যানার শো হবে, ব্যানার টাইপ অ্যাড শো হবে কোথায়? ওয়েবসাইটে, বিভিন্ন অ্যাপে, জিমেলে। কিসের জন্য? টু বিল্ড অ্যাওয়ারনেস। এটা পারপাসটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সরি, বেস্ট ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য। অ্যান্ড রিটার্গেটিং। রিটার্গেটিং জিনিসটা তো আমরা জানি নাকি অজানা কিছু? যে একবার আমার ওয়েবসাইটে ভিজিট করছিল, তাকে কি করব আমরা? আবার আমার ওয়েবসাইটে ওই নিয়ে আসার চেষ্টা করব। তো রিটার্গেটিংটা আমরা দেখব। ফেসবুকেরটাও দেখা হয় নাই, গুগলেরটাও দেখা হয় নাই, বাট টার্মসটা অনলি জানা আমাদের পিক্সেল সেটআপ থেকে। তো রিটার্গেটিং এর জন্য ডিসপ্লে ক্যাম্পেইনটা ইউজ করা হয়। আমরা ডিসপ্লে ক্যাম্পেইন সেটআপটাই দেখব। এবং ওয়াইডার রিচ হয় গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে। অ্যান্ড ডাইনামিক লো কস্ট বা সিপিসি। হ্যাঁ, আচ্ছা, তো এই টার্মস গুলো আমরা যখন ওই যে অ্যাডের ডিটেলে গেলে আরেকটু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এই অ্যাডের ফিচারটা কি আর কি বলা হচ্ছে। যে আপনার এই ডিসপ্লে অ্যাড গুলা কোথায় দেখা, আগে একটু একটু যাই আমি একটা ওয়েবসাইটের ভিতরে, লাইক হচ্ছে গার্ডেনিং টিপস, এগুলোতে আসে গার্ডেনিং টিপস রিলেটেড ওয়েবসাইট ব্লগ গুলাতে আসে ইউজুয়ালি অ্যাড। এখানে কিছুক্ষণ থাকলে তো অ্যাড চলে আসবে। এটা তো অ্যাড না, এটা তো ওদের নিজস্ব ভিডিও, তাই না? এই যে অ্যাড চলে আসছে, তাই না? এই যে অ্যাড দেখতে পাচ্ছি না? এটা অ্যাডভার্টাইজমেন্ট লেখাই আছে। এই যে অ্যাডভার্টাইজমেন্ট লেখাই আছে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট, তাই না? এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এই যে এগুলো দেখেন অ্যাডস বাই গুগল লেখাই আছে। তো এই যে অ্যাডগুলো এখানে প্লেস হচ্ছে, এখানে 2 মিলিয়ন প্লাস ওয়েবসাইটে পৌঁছে দিতে পারে ডিসপ্লে অ্যাডের মাধ্যমে। 2 মিলিয়ন ওয়েবসাইট, তাহলে কত মিলিয়ন তাহলে ভিজিটর সেগুলোতে থাকে? কোন ওয়েবসাইট গুলাতে দেখা? অবশ্যই যে ওয়েবসাইটে কোয়ালিটি ভালো, র্যাঙ্ক কিওয়ার্ড আছে, যেগুলোর হচ্ছে মনিটাইজেশন এনাবল আছে, ওইসব ওয়েবসাইটে তো দেখায়, তাই না? এবং 2 মিলিয়ন প্লাস ওয়েবসাইটে সে কি করতে পারে? পৌঁছে দিতে পারে এই ডিসপ্লে অ্যাড গুলা। এই ডিসপ্লে অ্যাড এর মাধ্যমে, এটা হচ্ছে ডিসপ্লেটা। এখানে কিন্তু মিডিয়া ফাইল দরকার আছে, তাই না? ইমেজ দরকার আছে, ভিডিও বেজও হতে পারে। তো এটাই বলা হচ্ছে যে আপনার ওয়াইডার রিচ করতে পারবেন। ওয়াইড রিচের জন্য ভালো। তারপরে হচ্ছে আপনি ডাইনামিক অ্যাড ক্রিয়েট করতে পারবেন। ডাইনামিক অ্যাড বলতে আমরা গেলে দেখতে পাবো, ওখানে বিভিন্ন সিস্টেম দেখলে আপনি বুঝতে পারবেন। লো কস্ট বা মানে লো কস্ট বলতে সিপিসি, লো কস্ট সিপিসি মানে হচ্ছে আপনি এটা আসবে একটু পরে আর একটু ডিটেল তখন বললে ভালো। লাইক সিপিসি হচ্ছে মানে কি, এটা ফুল মিনিংটা কি? কস্ট, কস্ট পার ক্লিক। রাইট, কস্ট পার ক্লিক।
তো সেক্ষেত্রে লো কস্ট সিপিসি মানে হচ্ছে আপনি নির্দিষ্ট পরিমাণ মানে সিপিসি মানে একটা সিপিসি রেট ধরে দিতে পারেন যে তোমার আমার এই অ্যাডে যখন কেউ ক্লিক করবে, এই যে ক্লিক করলাম, আহারে ক্লিক করাটা তো ঠিক হলো না, একটা অ্যামাউন্ট কেটে যাবে। এই যে একটা অ্যাডে যখন আমি ক্লিক করলাম তখনই কিন্তু এখান থেকে একটা অ্যামাউন্ট কাটবে গুগল, এছাড়া কাটবে না। এবং সেই সিপিসি আপনি নির্ধারণ করে দিতে পারছেন, আপনার কাছে কন্ট্রোল থাকে। ডিসপ্লে অ্যাডে সিপিসি যেটা দেন আপনার কন্ট্রোলে থাকে, সেটা এখানে বোঝানো হচ্ছে। দেন শপিং ক্যাম্পেইন। শপিং ক্যাম্পেইন ফর কার জন্য? পারপাস হচ্ছে প্রমোট করা কি প্রোডাক্ট, প্রোডাক্ট প্রমোট করবেন উইথ থাকবে কি ফিচারিং ইমেজেস, আপনার ইমেজ ফিচার হবে, প্রাইস থাকবে, স্টোর ইনফরমেশন থাকবে। এটার পারপাস হচ্ছে এই তথ্যগুলা পৌঁছে দেয়া। এবং কারা করে এটা? ই কমার্সের সেলস এর জন্য করা হয় এই অবজেক্টিভটা, বা সরি অবজেক্টিভ না তো, এই ক্যাম্পেইন টাইপটা চুজ করা হয়। এবং প্রোডাক্ট বেসড টার্গেটিং এর জন্য, লাইক আপনি শুজ কিনবেন বা আপনি হচ্ছে কিবোর্ড কিনবেন, সো আপনার এই টার্গেটিং এ আপনাকে টার্গেট করা হয়, আপনার ডিমান্ড বুঝে প্রোডাক্ট বেসড টার্গেট করা হয়। ইন্টারেকশন উইথ গুগল মার্চেন্ট সেন্টার, মানে গুগল মার্চেন্ট সেন্টারে হচ্ছে আমাদের প্রোডাক্ট কি করা হয়, লিস্টিং করা হয় বা প্রোডাক্ট কানেক্ট করা হয়। তো সেক্ষেত্রে যদি মার্চেন্ট সেন্টারে আপনার হচ্ছে শপিং ক্যাটালগ এনাবল থাকে বা এনাবল করা হয়, সেক্ষেত্রে এই টাইপটা চুজ করা হয়। এটা কিভাবে দেখায়, কিভাবে দেখায় অন গুগলে? এই যে এক্সাম্পলটা দেখেন, এটা সাধারণত আমি কিওয়ার্ড দিয়ে সহজে খুঁজে পাবো না, সহজে খুঁজে পাওয়া যাবে না, দ্যাটস আমি এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা এক্সাম্পল থেকে। এই যে লাইক এখানে লেখছে বাই জর্ডান স্নিকার্স, তাই না? এটা লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন, প্রোডাক্ট দেখাচ্ছে, ছবি, সাথে টাইটেল, সাথে প্রাইস, সাথে ওয়েবসাইটের ইউআরএল, এটা স্পন্সর্ড, একদম টপে দেখা দেবে ওয়েবসাইটের। বুঝতে পারছেন? স্যাম্পলটা বুঝতে পারছেন জি কিভাবে ম্যাম। কোথায় দেখাবে? এভাবে অনলি গুগল সার্চে দেখাবে, অনলি গুগল সার্চে। ঠিক আছে। দেন হচ্ছে ভিডিও ক্যাম্পেইন। হ্যাঁ, ভিডিও ক্যাম্পেইনের পারপাসটা কি? আপনার ভিডিও শো হবে কোথায়? ইউটিউবে অথবা গুগল ডিসপ্লে নেটওয়ার্কে। গুগল ডিসপ্লে নেটওয়ার্ক এখানে মনে হয় একটা ভিডিও প্লে হয়েছিল। এই যে এটা ডিসপ্লে নেটওয়ার্ক না আমাদের, এখানে এগুলা কি ইমেজ বেসড, তাই না? আমার এই অ্যাডগুলা কি টাইপের এখানে বলেন তো? ইমেজ বেসড, বাট এখানে যদি ভিডিও প্লে হয়, এখানে তো ভিডিও প্লে হইতে পারে, তাই না? সেই ভিডিও প্লেইং এর জন্য আপনাকে ভিডিও ক্যাম্পেইন চুজ করতে হবে। সেটা হচ্ছে গুগলের ডিসপ্লে নেটওয়ার্কে শো হবে অ্যান্ড ইউটিউবের ভিডিওর মাঝখানে অ্যাড হয় না? এই যে অ্যাড চলে আসছে কুইলবটের, এই যে অ্যাড চলে আসছে। এটার জন্য যদি আপনার অবজেক্টিভ যাই থাকুক, আপনি চান হচ্ছে এখানে এভাবে দেখাতে ভিডিও, তখন আপনি এই যে কই ভিডিও কই, এই যে ভিডিও সেকশনটা আপনি চুজ করবেন। ঠিক আছে, এই ভিডিও সেকশনটা চুজ করবেন। এবং এখানে স্কিপেবল অ্যান্ড নন স্কিপেবল অ্যাড দেওয়া যায়, মানে আপনার একটা আপনি স্কিপও করতে পারবেন, যেমন এখানে কি স্কিপ অপশন নাই, দেখেন পুরোটা আপনাকে দেখতেই হবে। দেখছেন? এই যে এখন এখন অ্যাড শেষ হয়েছে, এখন স্কিপ করা যাবে, তাহলে আপনি স্কিপ করাবেন না, সেই ধরনের অ্যাডও দিতে পারেন। লাইক হচ্ছে সেটা হয়েছে, এটা কত সেকেন্ড, 6 সেকেন্ড হয়েছে, 6 সেকেন্ডস এর অ্যাড আছে যেগুলো হচ্ছে নন স্কিপেবল, যে আপনি স্কিপ করাবেন না। যেগুলো শর্ট অ্যাড থাকে ম্যাম ওগুলো মনে হয় স্কিপ করা যায় না। হ্যাঁ, শর্ট অ্যাড যেগুলো হচ্ছে 6 সেকেন্ডস করে থাকে, হ্যাঁ সেটা হচ্ছে 6 সেকেন্ডস করে থাকে, 6 সেকেন্ডে একটা অ্যাড আসে। হ্যাঁ, সেই ধরনের অ্যাড গুলো যখন আমরা দিই সেগুলো আর স্কিপ করা যাবে না। তারপর আমি একটু একটু জাস্ট হলে আবার একটু ধারণা দিয়ে যাচ্ছি। অ্যাপ প্রমোশন, এটা কই আসলাম, অ্যাপ প্রমোশন, হ্যাঁ। আচ্ছা অ্যাপের, আচ্ছা এখানে কিন্তু ছিল, হ্যাঁ আমাদের কিন্তু ক্যাম্পেইন টাইপে আরো 2টা টাইপ ছিল, 8টা ছিল টাইপ, টাইপ কিন্তু 8টা ছিল, সেগুলো কিন্তু এখন আর নাই, আমি দেখতেছি না তো। 8টা টাইপ ছিল কিন্তু। অ্যাপ প্রমোশন, পারফরমেন্স ম্যাক্স, এটা আছে তো না? পারফরমেন্স ম্যাক্স, পারফরমেন্স ম্যাক্স আপনি ইউজ করবেন
আচ্ছা, এটা তো মার্ক করা যাচ্ছে না, এটা কেটে দেওয়া লাগবে। আচ্ছা, পারফরমেন্স হচ্ছে অটোমেশন অ্যাড, যেটা আপনার গুগলের সকল প্রপার্টিতে দেখায়, গুগলের সকল প্রপার্টিতে দেখায়, এবং এখানে আহ, এবং ডিমান্ড জেন ক্যাম্পেইন, যেটা ডিমান্ড জেন এই দুটাই কি গুগলের সকল প্রপার্টিতে দেখাবে, লাইক ইউটিউব, ওয়েবসাইট, জিমেল, এই সকল জায়গায় কিন্তু দেখিয়ে থাকে। এবং এটা হচ্ছে ক্রস চ্যানেল ক্যাম্পেইন, কনভার্সনস এর জন্য, অ্যাওয়ারনেস কনসিডারেশন জন্য। আর পারফরমেন্স ম্যাক্সে কি হয়, ইআই ড্রিভেন ইউজার অ্যাসেট, মানে আপনার টেক্সট, ইমেজ, ভিডিও, এগুলা কি করতে পারেন, সার্চ ডিসপ্লে অ্যান্ড ইউটিউব, মানে অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যায়, যেটা ইআই এর বিভিন্ন আপনার ওখানে যে আমাদের ক্যাটাগরি বা সেট আপে ইআই ড্রিভেন কিছু আমাদের হেল্প করে থাকবে সেই পারফরমেন্স ম্যাক্স। এটা একটু মানে নিউলি, তাও অনেক বছর, 1-1.5 বছর উপরে হয়ে গেছে পারফরমেন্স ম্যাক্সটা যে অ্যাড হয়েছে। লাইক এগুলো আপডেট হবে, আপনি কিছুদিন পরে আরো 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 ডেভেলপ দেখবেন, হ্যাঁ, কিছুদিন পর পর দেখা যায় এগুলো আপডেট হতে থাকে। আর অডিয়েন্স ফার্স্ট টার্গেটিং, সাপোর্ট ফর ভিডিও, এটা হচ্ছে, এটাও ভিডিও, ইমেজ দেওয়া যায়, ক্যারোজেল অ্যাড দেওয়া যায়, এবং হাই এনগেজমেন্টের জন্য আমরা ডিমান্ড জেনটা ইউজ করে থাকি। তো এখানে মোস্টলি চাহিদা কোনটার বেশি জানেন, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড, এই তিনটার ডিমান্ড বেশি আর কি, এই তিনটা মোস্টলি বেশি ইউজ হয়ে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আজকে মূলত আমরা ডিসপ্লে অ্যাড দেখবো আমাদের মডিউল ওয়াইজ। ডিসপ্লে অ্যাড এর জন্য আপনার ওকে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তো আমি সামনে গেলে ক্যাম্পেইনটা পুরোটা সেট আপ করতে বেশিক্ষণ সময় লাগবে না, সেট আপ করে দেখাই দিব। বাট আরো কিছু বিষয় জানি আমরা, ঠিক আছে? আরো কিছু বিষয় জানার চেষ্টা করি। হাউ গুগল অ্যাডস ওয়ার্ক, কিভাবে কাজ করে। অকশন সিস্টেম, গুগল অ্যাডস ইউজ করে একটা অকশন সিস্টেম, দ্যাট মিনস নিলাম সিস্টেম, নিলাম বুঝেন না, বেসড অন বিড অ্যামাউন্ট অ্যান্ড অ্যাড কোয়ালিটি, মানে এই তিনটা বিষয়ের উপর বেস করে গুগল অ্যাড কাজ করে। আচ্ছা, কি কি ফ্যাক্টরস, ফ্যাক্টরস গুলো কাজ, বিড অ্যামাউন্ট মানে এই যে আহ এই যে ডোমেন লেগে সার্চ করার পরে নেম চিপ উপরে আসলো, হোস্টিং গিয়ার পরে আসলো, হোস্ট সেবা তারপরে আসলো, হ্যাঁ, কেন সে উপরে, কেন সে দ্বিতীয়, কেন সে তৃতীয়, তিনজনই অ্যাড রান করতেছে, তাহলে ওর কি ডোমেন এটা অথরিটি তো বেশি এর থেকে? না, সেম জিনিস, কিন্তু সেম শুধু জিনিস, বিডের ব্যাপারে, হ্যাঁ, হ্যাঁ, কে কত টাকা দিচ্ছে এটার উপর ডিপেন্ড করে রাইট, করছে। বিডিং প্রাইস কে কত ধরেছে। হ্যাঁ, আপনি এটা অ্যাড দেখানোর জন্য সাপোজ আমি দিলাম $2, সে বলল যে আমার বিডিং প্রাইস হচ্ছে $1.50, তারা নিয়ে এসে পড়ছে দ্বিতীয়তে। সে বলল যে আমি বাংলাদেশি সাইট, আমি তোমাদের সাথে একটা কম্পিটিশন করে পাবো, আমার বিডিং প্রাইস হচ্ছে $1, আমার বাজেট কম, তাকে 3 নাম্বারে নিয়ে গেছেন। সে যদি বলে না আমার $2.50 আমি বিডিং প্রাইস, তখন তারটা হচ্ছে উপরে চলে যাবে। তাহলে বিড অ্যামাউন্টের উপর নির্ভর করে আপনার অ্যাড এর র্যাঙ্কিং বা ফ্যাক্টরস। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইউ আর উইলিং টু পে ফর ক্লিক অন ইউর অ্যাড, তত বেশি আপনার অ্যাড এর র্যাঙ্ক করবে। আপনি বিড অ্যামাউন্ট যত বেশি দিবেন, পে করতে যত বেশি আপনি পারবেন, তত আপনাকে বেশি র্যাঙ্ক দেবে, তাই না? যত খরচ করবেন এখানে তত আপনাকে লাভবান হবেন। অ্যাড রিলেভেন্স, আপনার অ্যাডটা, হাউ ওয়েল ইওর অ্যাড ম্যাচেস দ্য সার্চ কোয়েরি, মানুষজন যে সার্চ করতেছে যেসব কিওয়ার্ডের সাথে, সেগুলোর সাথে আসলে কতটা ম্যাচ করতেছে আপনার অ্যাডটা, সেটার একটা স্কোর দেখায়, একটা রেঞ্জ দেখায় আমাদের অ্যাড, গুগল অ্যাড অ্যাকাউন্টে, যে আসলে কতটা ম্যাচ করতেছে। এখন ম্যাচ করবে কিসের উপর ভিত্তি করে বলেন? এখন ওখানে তো আমাদের কিওয়ার্ড দেওয়ার একটা অপশন পাবেন, সামনে গেলে দেখবেন কিওয়ার্ড সেকশনে আপনি রিলেভেন্ট কিওয়ার্ড দিতে পারেন নাই, দেখা যাচ্ছে যে মানুষজন ওগুলো নিয়ে সার্চই করে না, তখন আপনার তো রিলেভেন্স হলো না আপনার অ্যাড। সো অ্যাড রিলেভেন্স ডিপেন্ড করে আরো বিভিন্ন ধরনের বিষয়ের উপরে, তো সেগুলোর উপর বেস করে তারা একটা স্কোর দেবে, তাহলে আমি বুঝবো আমার অ্যাডটা কতটা রিলেভেন্স। অ্যান্ড কোয়ালিটি স্কোর, প্রত্যেকটা অ্যাডের একটা কোয়ালিটি স্কোর থাকে, কিন্তু সেটা কিন্তু ফেসবুক অ্যাডেও আছে, হ্যাঁ। তো এই অপশনগুলো আপনি একজন ক্যাম্পেইন রান করবেন, পাবলিশ করার পরে কিন্তু অপশনগুলো দেখায়, এটা নিয়ে আসা যায়, কাস্টম ভাবে নিয়ে আসা যায়, বাট কোনো স্কোর দেখাবে না আপনাকে। এটা অটোমেটিক্যালি শো করবে যখন, যখন কি না কি আপনার অ্যাড পাবলিশ করবেন। লাইক এখানে আসলে আপনি যে ক্যাম্পেইনসে যদি যান না, ক্যাম্পেইনে আসলে এই যে এখানেই দেখাবে কোয়ালিটি স্কোর, অ্যাড রিলেভেন্সি, এখানে শো করবে, বুঝছেন?
যদি না শো করে, কলামসে যে আমরা হচ্ছে মডিফাই কলামসে যে কিন্তু কাস্টম ভাবে তৈরি করা যাবে, বাট আমাকে কিছুই দেখাবে না যেহেতু আমরা কোনো অ্যাড পাবলিশ করি না। এখান থেকে কিন্তু আমাদের কোয়ালিটি স্কোর দেখাবে। কোয়ালিটি স্কোরটা কতর মধ্যে, 100 না 10? আমরা তো জানি না, তাই না? স্কোরটা এটা কাউন্ট মনে হয় হয় 10-এর। 100 এর মধ্যে মনে হয়, 10 10 10 এর 10-এর মধ্যে। মধ্যে কাউন্ট হয়, হ্যাঁ। 10-এর মধ্যে আপনার স্কোর যত হায়ারে বা আপারে থাকবে, তত আপনার অ্যাডের কোয়ালিটি ভালো মনে হবে এবং তত আপনি অ্যাড থেকে ভালো রেজাল্ট পাবেন। এ রেটিং অফ দ্য কোয়ালিটি অ্যান্ড রিলেভেন্স অফ ইউর অ্যাড কিওয়ার্ড অ্যান্ড ল্যান্ডিং পেজ, এটা আর অনেকগুলা বিষয়ের উপর নির্ভর করে। আপনি কেমন কিওয়ার্ড সেট করেছেন, আপনার অ্যাডের রিলেভেন্সি কেমন, তারপরে অ্যাডের কিওয়ার্ড কেমন কেমন দিয়েছেন, আপনার ল্যান্ডিং পেজটা দেখতে কেমন, লাইক আপনি একটা লিঙ্কে ক্লিক করা যে আপনার ল্যান্ডিং পেজ আনলেন, এই ল্যান্ডিং পেজটা দেখতে কেমন, এইগুলোর উপর বেস করে একটা কোয়ালিটি স্কোর দেয়। আরো অসংখ্য বিষয় দেখে। হ্যাঁ, লাইক আপনি যদি ওটা লিখে সার্চ করেন যে অ্যালগোরিদম অফ কোয়ালিটি, গুগল অ্যাডস কোয়ালিটি স্কোর, দেখবেন আরো অনেকগুলো বিষয় ওরা যাচাই বাছাই করে। তা আমাদের কি কি যাচাই বাছাই করে, লাইক সেটা সেটা জানার দরকার আছে। প্লাস হচ্ছে যে আমাদের মেন ইয়ারটাকে আমরা সবগুলো যদি প্রফেশনালি সবকিছু সেট আপ করি, সবকিছু আপনি প্রফেশনালি করলে আপনার স্কোর অটোমেটিকলি বাড়বে। তো সেক্ষেত্রে ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আপনার ল্যান্ডিং পেজ সবকিছু ঠিকঠাক থাকলে একটা ভালো স্কোর থাকবে। এই বিষয়গুলোর উপর বেস করে গুগল অ্যাডটা কাজ করে। ঠিক আছে, এখন আজকে লাস্ট বিষয় যেটা দেখবো সেটা হচ্ছে কস্ট মডেল। মানে গুগল অ্যাডে কিভাবে আপনি বাজেট নির্ধারণ করেন, আর পেমেন্ট মেথডটা, কিওয়ার্ডটাও তো দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, অনেকগুলো বিষয় আছে না, আমি জাস্ট আসলে কি লাইক একটা সেট আপে যাবো, ধুমাধুম অ্যাড আমি সেট আপ করে ফেলবো, সময় নিব না। কিন্তু এই বিষয়গুলো যদি আপনারা না জানেন, না বুঝেন, বা মানে বিষয়গুলো মাথা অন্তত রাখেন, আমি কিন্তু ওভারভিউ দিচ্ছি, এগুলো নিয়ে আলোচনা করলে আমাকে 4 ঘন্টা যদি লেকচার করতে দিতে বলেন, 4 ঘন্টা দেয়া যাবে। বাট আপনাদের ওভারভিউ ধারণা পাচ্ছেন কিনা এটা একটু মাথায় রাখবেন, যে হ্যাঁ এটা আমি বুঝলাম বিড অ্যামাউন্ট কি জিনিস। হ্যাঁ, কোয়ালিটি স্কোরটা মানে কিছুটা ধারণা রাখেন মাথায়। দেন যদি আরো ডিটেল জানতে মন চায় সার্চ করবেন, আমি এটা ফাইল দিয়ে দিব আপনাদেরকে। কিন্তু এই মিস বিষয়গুলো ব্যাপারটা হলো যে আমরা একটা অ্যাড দেওয়ার সময় বিভিন্ন ওই যে মানে লিঙ্কের মধ্যে বা ওই যে অ্যাড ক্যাম্পেইনের সময় বিভিন্ন আসবে যে এইটা 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 এটা করতে হবে, ওইটা হ্যাঁ, করতে হবে, স্টেপ বিট গুলো তো করতে আসবে হবে। আপনার সামনে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, স্টেপ স্টেপ গুলার গুলো আসবে। পারপাস পারপাস যদি আপনি হ্যাঁ, বুঝে যান তাহলে আপনার জন্য হ্যাঁ, আপনি রাইট। সবগুলি তো হ্যাঁ, সবগুলি তো আমার দরকার নাই, যেগুলি না যেগুলি না, আমার দরকার সবগুলো শুধু দরকার। ওইগুলি আমি পূরণ করে তারপরে ডান আপনার করে যে দিব। রাইট থিংটা ইউজ করতে পিক করতে পারছেন কিনা তার জন্য বিষয়গুলো জানা। আপনি কখন সেলস অবজেক্টিভ নেবেন, কখন হচ্ছে আপনি ট্রাফিক নেবেন, তারপর অ্যাড টাইপের মধ্যে কখন আপনি ডিসপ্লে নেবেন, কখন হচ্ছে আপনি সার্চটা নেবেন, এটা বুঝতে পারার জন্য আমি জাস্ট খালি থিওরিটা থিওরিটিক্যালি চলে যাচ্ছি, কিন্তু আজকে প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু। আচ্ছা, এখন কস্ট মডেলস। কস্ট মডেলটা হচ্ছে 3টা কস্ট মডেল আছে। মানে ফেসবুক, সরি ফেসবুক না তো, গুগলকে পে করার 3টা মডেল আছে কস্ট মডেল, সেটা হচ্ছে সিপিসি, সিপিএম, সিপিএ। এটা জানেন কি এটা? কস্ট কস্ট পার পার ক্লিক, কস্ট পার ক্লিক, ক্লিক, এটা কস্ট পার কস্ট মেল, পার মিল, মিলস, কস্ট পার মিলিয়ন্স। আচ্ছা, আর এটা কস্ট পার অ্যাকুইজিশন। অ্যাকশন, অ্যাকুইজিশন এখানে একটু লিখে দিলে ভালো হতো। কস্ট পার সিপিসি, কস্ট পার মিলিয়ন, কস্ট পার অ্যাকুইজিশন, এই 3টা কস্ট মডেলের উপরে আপনাকে বাজেট নির্ধারণ করতে হবে, যে আপনি কিভাবে আপনার বাজেটটা কিভাবে পে করবেন গুগলকে। 3টা মেথডে আপনি পে করতে পারবেন। সিপিসি, পে করবেন হোয়েন সামন ক্লিক অন ইউর অ্যাড, লাইক হচ্ছে আহ, এই যে এখানে যেটা দেখালাম, যে আমি এটাতে ক্লিক করলাম, এটাতে যদি আমি ক্লিক করি, হ্যাঁ এরা এই ডিসপ্লে অ্যাডে কি করে, ওরা সিপিসি মডেল ইউজ করে। ডিসপ্লে অ্যাডে সিপিসি, এখন এখানে দেখালেই যদি ওদের খরচ হয়, তাহলে ওরা কি লাভবান হইতে পারবে বলেন? আমরা এখানে দেখতেছি আর ওদের খালি টাকা যেতেই আছে, ইমপ্রেশন হলো তো, তাই না? আমি আমি যে আসছি ব্লগ পড়তে, আর এই সবগুলো অ্যাডে ইমপ্রেশন হচ্ছে, ইমপ্রেশনে যদি ওদের টাকা পয়সা যেতে থাকে, তাহলে ওরা কি লাভবান হবে? তাহলে এদের কস্ট, টাকা পয়সা তখনই কাটবে যখন এটাতে আমরা ক্লিক করব। তো এই ডিসপ্লে অ্যাডে সিপিসি মডেলটা ইউজ করা হয়। পে করবে, পে করবে তখন মানে অ্যাডভাইজার যারা, যারা অ্যাডভার্টাইজার, এই যে যে অ্যাডটা দিয়েছে সে হচ্ছে অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজার পে করবে তখন যখন সামওয়ান ক্লিক করবে এই অ্যাডটার উপরে।
এবং এটা ডিরেক্ট রেসপন্স লিঙ্ক ওয়েবসাইটে ভিজিট করানোর জন্য। ঠিক আছে, ডিরেক্ট ভিজিট করে আমরা একটা অ্যাকশন নিব। সিপিএম পে করব ফর এভরি 1000 ইমপ্রেশনের উপরে। যখন 1000 ইমপ্রেশন হবে আমার অ্যাডে, তখন একটা অ্যামাউন্ট সে কাটবে। এবং এই ইমপ্রেশন কেন দরকার? আমার এখানে ইমপ্রেশন কেন দরকার? কারণ আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন চালাবো তখন আমি সিপিএম কস্ট মডেল ইউজ করব। আর কস্ট পার অ্যাকুইজিশন, এইটা হচ্ছে আমার সবচেয়ে ভালো বা প্রিয় মনে হয়, বা আমার কাছে পারফেক্ট মনে হয়। পে করবেন ফর ইচ কনভার্সন অর কমপ্লিটেড অ্যাকশন। আমার একটা অ্যাকশন হবে, তখন আমার কাছ থেকে কাটো তুমি। হ্যাঁ, অ্যাকশন দ্যাট মিনস লাইক আমার অ্যাডের ইয়ে ছিল পারচেস, পারচেস করলাম, বা সাইন আপ ছিল, সাইন আপ করলো কেউ একজন, এই যে একটা অ্যাকশন হলো, তখন তুমি আমার এখান থেকে টাকা পয়সা কাটো। তখন ডলার নাও, আমার একটা অ্যাকশন হয়ে গেছে, সেখান থেকে আমি একটা লাভবান হয়েছি কোনো না কোনো ভাবে। এখন আমার অ্যাডের খরচটা হোক, কাটুক। মিস, ঠিক আছে। এখানে একটা হলো যে এই যে কস্ট পার অ্যাকশন, এটার মধ্যে যে অ্যাড দিবে, হ্যাঁ, যার অ্যাড, তার সাথে একটা গুগলের একটা সম্পর্ক থাকবে। আর মনে করেন যে আমি হলাম ভিজিটর, আমি এখানে মানে কিনলাম, হ্যাঁ পারচেস করলাম। এখন পারচেস করার পরে ওইখান থেকে টাকাটা কি আপনার ওই যে গুগল কাটবে? না না, ওই যে আপনি যে পারচেস আর কি অ্যাড করবেন দিল। দারাজে। সাপোজ আপনার সামনে একটা দারাজের অ্যাড আসছিল, সেটা দেখে আপনি আসছেন দারাজের ওয়েবসাইটে এসে, আপনি হচ্ছে একটা প্রোডাক্ট পারচেস করছেন, লাইক আপনি এই ওয়াল ডেকোরটা আপনি পারচেস করলেন। এটা পে করবেন আপনি দারাজে, অ্যাড টু কার্ট করে বা বাই নাও করে আপনি পে করবেন দারাজে। এটা দারাজ পাচ্ছে। সেখানে গুগলকে দারাজ অ্যাড দেখায় আনছে এখানে। দারাজ গুগলে অ্যাড দেখিয়ে আমাকে এখানে আনছে। সেখানে দারাজ গুগলকে পে করবে। কি পে করবে? এই যে অ্যাকশনটা নিলাম তার বিনিময়ে পে করবে, না কি করবে? সেই ভিজিটর এইটাই বা মিস, যে, এইটাই মিস বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, মানে গুগলের তো একটা ইন্টারেস্ট আছে এখানে, যে এখানে একটা যদি একটা লেনদেন হয়, গুগল এখান থেকে একটা অ্যামাউন্ট পাবে। যদি যদি আমি অ্যাডের মাধ্যমে এখানে আসি এবং এটা পারচেস করি, তাহলে এটা হচ্ছে আপনার সিপিএ মডেলে চলে যাবে। সিপিএ কস্ট মডেলে, যে এই যে একটা অ্যাকশন নিলাম আমি, পারচেজ হলো, তার বিনিময়ে অ্যাড রান করছিল কে? দারাজ অ্যাড রান করছিল। দারাজ থেকে গুগল তখন একটা অ্যামাউন্ট কেটে নেবে, $1 $2 একটা অ্যামাউন্ট সে কেটে নেবে। কিন্তু তার আগে সে কাটবে না, এবং আমার সাথে এটা রিলেটেড না। আমি ভিজিটর বা আমি হচ্ছে তাদের কাস্টমার, আমার কাজ হচ্ছে $81 পে করে, $81 পে করে দেয়া। আমার এর বাহিরে আর আমার কোনো এখানে কোনো কিছু দেখার বিষয় নয়, বা আমার সাথে সাংঘর্ষিক না কোনো কিছু। এখানে যখন দারাজ একটা অ্যাড রান করবে এই প্রোডাক্টের উপরে, সে এখানে তার এই প্রোডাক্ট কস্ট, মার্কেটিং কস্ট, সবকিছুর উপর বেস করে সে এখানে রেটটা ধরবে, তাই না? তো সেক্ষেত্রে সেখান থেকে লাভ লস কিভাবে হবে সে হবে, এটা তার হিসাব। ঠিক আছে। এখন পেমেন্ট মেথড সেটিংস এর বিষয়টা বোঝেন। কি কি দেয়া যাবে? ক্রেডিট ডেবিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া, ডিরেক্ট দেওয়া যায়, প্রিপেড কার্ড দেওয়া যায়। আমরা ইউজুয়ালি হচ্ছে কি ক্রেডিট কার্ড ইউজ করে থাকি, তাই না? যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, মাস্টার কার্ড, এগুলা কি ক্রেডিটে, এগুলা ইউজ করে থাকি। অ্যাড ইওর কার্ড ডিটেলস ফর অটোমেটিক পেমেন্ট, এটা ডেবিট ক্রেডিট কার্ড অ্যাড করলে অটোমেটিক পেমেন্ট হয়ে যায়, আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে, অ্যাডের উপর বেস করে তারা অ্যামাউন্টটা কেটে নেবে। আর ব্যাংক অ্যাকাউন্ট কি করে লিঙ্ক করলে কি হবে? হ্যাঁ, ব্যাংক লিঙ্ক ইউর ব্যাংক অ্যাকাউন্ট ফর পেমেন্ট প্রসেস, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সে ব্যাংকেও টাকা থাকবে, ব্যাংকের থ্রুতে, অ্যাকাউন্টের থ্রুতে টাকা কেটে নেবে। আর প্রিপেডটা কি হয়? প্রিপেড হচ্ছে পে আপফ্রন্ট ফর ইওর ক্যাম্পেইন, লাইক হচ্ছে অ্যান্ড গুগল অ্যাজ ইউ গো। আচ্ছা, তো গুগল কেটে নেবে আপনার অ্যামাউন্টটা, লাইক আপনার একটা অ্যামাউন্ট হচ্ছে আপনি গুগলের যে ব্যালেন্স সেকশন আছে সেখানে আপনি একটা অ্যামাউন্ট অ্যাড করে রাখলেন প্রিপেড অ্যাকাউন্টের মাধ্যমে। এগুলো আমাদের নাই, আমরা ইউজ করি না, কিন্তু এই মেথড চলে। অ্যামাউন্টটা ইউজ করে রাখলো, সেই গুগলের অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা আছে ওখান থেকে অ্যাডের জন্য কাটতে থাকবে। গুগলের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স জিরো হয়ে গেলে, গুগল অ্যাড অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো হয়ে গেলে তার অ্যাডের জন্য আর চার্জ করতে পারবে না। এমন না যে তার ব্যাংকে যে সে চার্জ করবে, এটা পারবে না, কারণ এখানে কোনো ব্যাংক মেথড চালু নাই। লাইক প্রিপেড সিস্টেমে আপনি হচ্ছে এখানে টাকা ইন করে রাখছেন, দ্যাটস ইট। এখন আহ, এখন আমি অ্যাডে চলে যাচ্ছি। হ্যাঁ, অ্যাডে যাওয়ার পরে কিওয়ার্ড ম্যাচ টাইপ এই বিষয়টা আসবে, মানে ওখানে কিওয়ার্ড দেওয়ার সেকশন থাকবে, সেখানে এই 3 ধরনের কিওয়ার্ড আমরা দিতে পারবো।
কোনটা থেকে কোনটা, এটা তো বাদ দেওয়ার মতন না। আচ্ছা, একটু ক্যাম্পেইনটা একটু পরেই চাই না, আরেকটু শেষ করে নি, আরেকটু শেষ করে। কিওয়ার্ড ম্যাচ টাইপ, কোন টাইপস অফ আপনি কিওয়ার্ড অ্যাড ইউজ করবেন আপনার অ্যাডের ক্ষেত্রে। আমরা একটা সেকশন পাবো টু অ্যাড কিওয়ার্ড। ব্রড ম্যাচ কিওয়ার্ড, ব্রড ম্যাচ কিওয়ার্ডে কি হয় জানেন? এটা কিওয়ার্ড মানে আপনার যে কিওয়ার্ডটা আপনি দিবেন আপনার অ্যাডের ক্ষেত্রে, এই কিওয়ার্ডটা শো করবে ফর এনি ভেরিয়েশন অর রিলেটেড টার্মস অফ কিওয়ার্ড। রিলেটেড কোনো কিওয়ার্ডের অডিয়েন্স যদি সার্চ করে তাকে দেখাবে। এক্সাম্পল দিলে সব থেকে ক্লিয়ার হবেন। লাইক আমি সেট করছি শুজ, কি সেট করেছি? শুজ, মানে আমি শুজের অ্যাড দিব। হ্যাঁ, এখন কেউ যদি লিখে সার্চ করে অন গুগলে বাই শুজ, তাহলে আমার এই 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 কিওয়ার্ডের যে আমার অ্যাডটা দিয়েছি সেটা দেখাবে। কেউ যদি লিখে সার্চ করে স্নিকার্স, ফুটওয়্যার, তাকে দেখাবে, কারণ ব্রড ম্যাচ হয়েছে আমার কিওয়ার্ডটা। মানে শুজের ক্যাটাগরি কি কি আছে, বাই শুজ, স্নিকার্স, ফুটওয়্যার, এই সব অলা মানুষদেরকে দেখাবে আমার অ্যাডটা। বুঝতে পারছেন? জি ম্যাম। এবং আমার এই, কাছে নিচে এরকম স্যান্ডেল দিলাম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে স্যান্ডেল দিলে স্যান্ডেল, ওই তারা। যে ফুটওয়্যার, তারপরে হচ্ছে হ্যাঁ, স্যান্ডেলের সাথে টাইপ আরো যায় যেসব কিওয়ার্ড আছে সবগুলা, ওই সব টাইপের কিওয়ার্ড লিখে যারা সার্চ করবে তাদের সাথে দেখাবে। অনলি স্যান্ডেল লিখে সার্চ করলে যে আসবে তা না। ঠিক আছে, এটা হচ্ছে ব্রড ম্যাচ, মানে ডিটেলি ম্যাচ, মানে অনেক ব্রড আকারে সে হচ্ছে ম্যাচ করাইতে পারে। আর ফ্রেজ ম্যাচ কি? ডিসপ্লে অ্যাড ফর এ স্পেসিফিক ফ্রেজ অর ক্লোজার ভেরিয়েশন, মানে একদম ওইটাকেই ধরে আনবে ওর কাছাকাছিটাকে। যেমন আমি যদি সেট করি বাই শুজ অনলাইন, শু বাই করো কোথায়, মানে বাই শুজ অনলাইন লিখে কেউ সার্চ করলো, এবং কেউ যদি এটা লিখে সার্চ করে টি চিপ বাই শুজ অনলাইন, মানে বাই শুজ অনলাইন আছে, সাথে সে কি একটা কিওয়ার্ড অ্যাড করছে? চিপ। হ্যাঁ, তারপরে কেউ যদি দিল লেটেস্ট বাই শুজ অনলাইন, হ্যাঁ, তারপরে বাই শুজ অনলাইন ফার্স্ট, কেউ যদি দেয় হচ্ছে মডার্ন বাই শুজ অনলাইন, মানে আমার মেইন কিওয়ার্ডটা ঠিক থাকবে, সাথে সে আরো কিছু মডিফায়ার ইউজ করে যদি সার্চ করে তাকে দেখাবে, তার সামনে আমার অ্যাড দেখাবে। এই কিওয়ার্ডগুলো কিভাবে সেট করতে হবে? ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, তাহলে গুগল বুঝবে এগুলো তোমার ফ্রেজ ম্যাচ। গুগল কি বুঝবে? ফ্রেজ ম্যাচ। আর ব্রড ম্যাচে কি করতে হয়? এটা ডিফল্ট থাকে, এখানে কোনো সাইন দিয়ে বোঝাবেন না। এখানে যদি আমি সাইন দিয়ে বুঝিয়েছি, কিন্তু অনলি শুজ কমা দিয়ে দিয়ে যাবেন, আর কোনো সাইন হবে না। আর এইটাতে আপনার এই যে আমি দিয়ে দিয়েছি দেখছেন, এই সাইনটা হবে, আর এটা কিন্তু ব্লাঙ্ক। এই যে ইনভার্টেড কমার মধ্যে আপনার কিওয়ার্ড রাখতে হবে। অ্যান্ড দেন হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ দ্যাট মিনস শো অ্যাডস অনলি ফর দ্য এক্সাক্ট কিওয়ার্ড, এর বাইরে কাউকে দেখাবে না। লাইক ফ্রেজ ম্যাচ কিন্তু কাছাকাছি মিলে যেগুলা, তাদের কাছেও দেখাবে, কিন্তু এক্সাক্ট ম্যাচ মানে এমন কিছু কিওয়ার্ড যেগুলা অনলি অনলি হচ্ছে ওই টাইপস অফ কিওয়ার্ড যে সার্চ করবে তাকেই দেখাবে। লাইক কেউ যদি, আমি যদি সেট করি বাই শুজ, হ্যাঁ, এবং বাই শুজ, এটা অনলি বাই শুজ লিখে যখন কেউ সার্চ করবে তখনই দেখাবে। কেউ যদি লেখে বাই শুজ চিপ, মানে মেনটা ঠিক আছে কিন্তু তাকে দেখাবে না, তাকে কিন্তু দেখাবে না। বাই শুজ যদি দেই, তাহলে বাই শুজেই লিখে কেউ যখন সার্চ করবে তখন বাই শুজ চিপস চেয়েও কাউকে দেখাবে না। তাহলে এইটা আপনি ইন্ডিকেট করে দেবেন, এই যে থার্ড ব্র্যাকেট বলে এটাকে, তাই না? বা স্কোয়ার ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট, এই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আপনাকে বোঝাই দিতে হবে যে এটা আমার এক্সাক্ট ম্যাচ, মানে এরকম ম্যাচেই দেখাও এর, বা এর, এটা এইটা এই কিওয়ার্ডের জন্য আর ফ্রেজ ম্যাচ না হয়, এইভাবে করা যায়। ঠিক আছে, দেন টার্গেটিং অপশন। টার্গেট করব তিনটা ভাবে, যেটা ফেসবুকেও করা যায় তিনটা ওয়েতে: জিওগ্রাফিক্যাল ওয়ে, ডেমোগ্রাফিক্যালি, অ্যান্ড রিমার্কেটিং এর থ্রুতে আপনি আপনার অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন। জিওগ্রাফিক্যালিতে কি করা হয়? কান্ট্রি, সিটি, রিজিয়ন ওয়াইজ টার্গেট করা হয়। এটা লোকাল বিজনেস ফর কাস্টমার ইন স্পেসিফিক এরিয়া, লাইক যদি কোনো স্পেসিফিক এরিয়া অফ পিপল প্রয়োজন হয় তখন এই যে একদম রিজিয়ন সহ আমরা সার্চ করি। ডেমোগ্রাফিকে কি হয়? জেন্ডার, এজ, তারপর ইনকাম, ইন্টারেস্ট, এই বিষয়গুলোর উপর বেস করে ডেমোগ্রাফিকে টার্গেট করি। রিমার্কেটিং মানে পিপুল হু হ্যাভ ভিজিটেড ইওর ওয়েবসাইট বিফোর, তাই না? আপনার ওয়েবসাইটে ভিজিট করেছিল পূর্বে, এরকম কাউকে আপনি টার্গেট করে নিয়ে আসতে চাইলে রিমার্কেটিং। তাহলে আমার অডিয়েন্স
3টা সেগমেন্টে আপনি অডিয়েন্সকে সাজাবেন। ওকে, দেন ইফেক্টিভ অ্যাড কপি। অ্যাড কপি কি জিনিস? মানে অ্যাডের যে কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট কি কি প্রয়োজন হবে জেনে রাখেন। হেডলাইন, এই যে জিনিসগুলো জেনে রাখতেছেন, এখন যখন অ্যাড ক্রিয়েট করব আকাশ থেকে পড়বেন এরকম অবস্থা হবে না। হেডলাইন লাগবে, এবং এই হেডলাইনটা মেক ইট ক্যাচি, আই ক্যাচি অ্যান্ড ইনক্লুড কিওয়ার্ড। আপনার কিওয়ার্ডগুলো এখানে ইনক্লুড করতে হবে হেডলাইন, তাহলে কি হবে? মানে অর্গানিক এসইও অপটিমাইজড হয়, তাই না? এটা পেইড এসইও অপটিমাইজ হয়ে যাবে ধরে নেন। ডেসক্রিপশন, ডেসক্রিপশনে ফোকাস করতে হবে বেনিফিটস, ফিচার্স, কল টু অ্যাকশন থাকবে। ডিসপ্লে ইউআরএল, একটা ইউআরএল থাকবে, এগুলো তো আমাদের আগে প্রয়োজন ছিল। এবং অ্যাড এক্সটেনশন থাকবে। অ্যাড এক্সটেনশনটা একটু আগে দেখে আসছিলাম, মনে আছে? জি হোস্টিং ম্যাম। গিয়ারের নিচে এক্সটেনশন ছিল, এগুলো যে সাইট লিঙ্ক এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, এরকম অসংখ্য এক্সটেনশন আছে। এই এক্সটেনশন অ্যাড করব আমরা। মানে অ্যাড কপিতে আমাদের এই জিনিসগুলো চলে আসবে। অ্যান্ড অ্যাডকে অপটিমাইজ করার জন্য আমরা এবি টেস্টিং করব, যেটা আমরা সকল প্ল্যাটফর্মে দেখে আসছি। অ্যাড শিডিউল করব, ডিফারেন্ট টাইমস অফ আমরা শিডিউল করে দেখব যে কখন আমার অডিয়েন্সটা মোস্টলি অ্যাক্টিভ। এবং বিড অ্যাডজাস্টমেন্ট, বিডের অ্যামাউন্টটা আমরা কি করব, কিওয়ার্ডের উপর বেস করে ইনক্রিজ করব বা রিডিউস করব, ঠিক আছে? তো এই অপটিমাইজের এই টেকনিকগুলো তো আমরা ইউজ করব অ্যাডের একটা ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য, ঠিক আছে? Okay, এখন এখানে বিডিং স্ট্র্যাটেজির একটু সামারি আছে, কিন্তু সামারি থাকলেও এটা নিয়ে একটু ডিটেল আপনাদের সাথে আলোচনা করতে হবে। মানে ওই যে বিডিংটা যে করবেন আপনার অ্যাডের ক্ষেত্রে, সেটা বিডিং এর অনেকগুলো আবার মডেল আছে। সিপিসি, এনহ্যান্স সিপিসি, ম্যাক্সিমাম ক্লিক। এই বিডিংটা আসলে কিসের উপর বেস করে করবেন এটা নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। এখন আমি ক্যাম্পেইনে চলে যাব। ক্যাম্পেইনে আসার পরে এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, আমি তো ব্যাক নিয়ে নিয়েছিলাম, এখান থেকে চুজ করেছিলাম মেবি ওয়েবসাইট ট্রাফিক। তো ট্রাফিকের পরে কন্টিনিউ, দেন এখানে আমি দেখবো হচ্ছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাডের পরে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে আমাদের, ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিই পেট ওয়ার্ল্ডের। পেট ওয়ার্ল্ড কেটে দিচ্ছি। এখন ক্যাম্পেইনে একটা নাম দিবেন, নামটা কোথায় শো হবে বলেন তো? ক্যাম্পেইন নেমটা টাইটেল। নো, ক্যাম্পেইন নেমটা অনলি আপনি হচ্ছে ক্যাম্পেইন পেজে দেখতে পাবেন যে আসলে কোন ক্যাম্পেইনটা কি পারপাসে অ্যাড ক্রিয়েট করেছিলেন। জাস্ট সেটা জানা বোঝার জন্য আপনি ক্যাম্পেইন নেমটা দিবেন, ঠিক আছে? ক্যাম্পেইন তো তুমি, আমি চুজ করে দিব যে ক্যাম্পেইনটা কি নাম হলে ইয়া আর সুন্দর হবে, এটা তো আমি চুজ করে দিব। না, এটা সুন্দরের জন্য না, জাস্ট এটা মনে রাখার জন্য। কারণ কি, এটা আপনার ভিজিটরদের কাছে শো হবে না। এটা হচ্ছে আমার যে ক্যাম্পেইন পেজটা, এখানে যখন আমার অল ক্যাম্পেইনস আমি দেখবো, ক্যাম্পেইনসে যখন যাব, এই যে আমার সকল ক্যাম্পেইন গুলা, কোন ক্যাম্পেইন কোন পারপাস অ্যাড রান হয়েছে, এই নামগুলো দেয়। যেমন টি শার্ট অ্যাড ফর দারাজ, আমি নামটা দেখে বুঝতেছি যে এটা টি শার্ট অ্যাডের জন্য রান করছিলাম। আমি যে ইউজুয়ালি আমি বলি যে আমি ডেটটা দিয়ে দিই, হ্যাঁ ডেট থাকতে পারে, এটা ভিজিটরদের কাছে শো হবে না। আপনার যখন অসংখ্য ক্যাম্পেইন থাকবে, আপনি দেখে স্ট্যাটাস গুলা বুঝতে পারবেন কোনটা কখন কোন পারপাস ক্রিয়েট করেছিলেন। সো এটা আমরা পেট ওয়ার্ল্ডের সাইট ট্রাফিক, সাইটের ট্রাফিকের জন্য করেছিলাম। লাইক হচ্ছে এটা হ্যাঁ, আমি লাইক হচ্ছে ডেটটা দিয়ে দিই, কত আজকে 22 না? 22, 12, 24। হ্যাঁ, আমি জাস্ট ডেটটা দিয়ে দিলাম, জাস্ট মনে রাখার জন্য। আপনারা আপনাদের সুবিধা মতো নাম দিবেন। কন্টিনিউ স্টার্ট না, আপনাদের এগুলো আসবে না, এগুলো অন্য বিষয় চলে আসছে। সো এখানে কান্ট্রির লোকেশনে বলতেছে অল কান্ট্রি, না অনলি বাংলাদেশ। আমি দিলাম হচ্ছে অনলি বাংলাদেশ। অর এন্টার অ্যানাদার লোকেশন, আমি চাচ্ছি যে ইউনাইটেড স্টেটসে দেখাও। হ্যাঁ, ইউনাইটেড স্টেটসকে আমি ইনক্লুড করব না এক্সক্লুড করব? এক্সক্লুড মানে বাতিল করব।
লাইক আমি চাচ্ছি যে ইউনাইটেড স্টেটস কে ইনক্লুড করতে, মানে একটা অনলি ইউনাইটেড স্টেটস এ দেখাবে, অর আমি চাচ্ছি যে অল কান্ট্রিতে দেখাও, কিন্তু অল কান্ট্রিতে দেখাবা, কিন্তু এখানে শুধু দেখাবে না হচ্ছে তুমি অস্ট্রেলিয়াকে, তুমি ইন্ডিয়া বাদ। exclude করে দিলাম, হ্যাঁ, যে অস্ট্রেলিয়াতে আমার একটা দেখাবে না, অনলি ইউএসএ তে দেখাবে, অর অল কান্ট্রিতে দেখাবে অনলি অস্ট্রেলিয়া বাদে, এভাবে দিতে পারি। তারপরে আমি ইনক্লুড এক্সক্লুড করলাম, দেন আমি এটা যদি সিটি ওয়াইজ বা হচ্ছে স্পেসিফিক এরিয়া ওয়াইজ আমি হচ্ছে টার্গেট করতে চাই, তখন অ্যাডভান্স সার্চে যাবেন। অ্যাডভান্স সার্চে গেলে লাইক ইউনাইটেড স্টেটস এর সিটি আছে অসংখ্য, তাই না? লাইক আমি টেক্সাস লিখে সার্চ করলাম, টেক্সাস, মেরিল্যান্ড। টেক্সাসের মধ্যে কিন্তু আরো কিন্তু লাইক আমি টেক্সাস ইউনাইটেড স্টেটস কে ইনক্লুড করলাম, ভালো কথা। এখন এখানে রেডিয়াসে যদি যান, রেডিয়াসে গেলে এই যে টেক্সাস যে আছে, এই টেক্সাসের স্পেসিফিক যদি কোনো এরিয়া থাকে, যেমন আমাদের বাংলাদেশের সিটি একটা ঢাকা, এই ঢাকা সিটির মধ্যে বিভিন্ন ধরনের রেডিয়াস লোকেশন, লাইক হচ্ছে ঢাকা, উত্তরা, বনানী, উত্তরা, ধানমন্ডি, মিরপুর, গুলশান, এই যে গুলশান। রেডিয়াস লোকেশন গুলা, এবং স্পেসিফিক আপনার রোড ওয়াইজ, সেক্টর ওয়াইজ আপনি এখানে অ্যাড্রেস দিলে ওই মানুষকে টার্গেট করবে, এই যেখানে মাইল, কিলো, মাইল হিসেবে আছে, এবং এইটা আপনি এক্সটেন্ড করে দিতে পারেন আপনার ইচ্ছা মতন, যে আমি 100 মাইলের মধ্যে বা 100 কিলোমিটারের মধ্যে যারা আছে, ফেসবুকে এত ডিপ করা যায় না, তাই না? তো এভাবে আপনি রেডিয়াস ওয়াইজ আপনি কি করতে পারেন, অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন, ঠিক আছে? সেটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্ট, অডিয়েন্সের ওই এরিয়া, এগুলো ক্লায়েন্ট বলে দিবেন। সেভ করলাম। দেন চলে আসবে ল্যাঙ্গুয়েজ। যদি আমার হয় ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজারদের কাছে পৌঁছানো আমার টার্গেট থাকে, লাইক মনে করেন যে আমি জার্মান ল্যাঙ্গুয়েজের একটা কোর্স সেল করতেছি ইন হচ্ছে আপনার লাইক অল ওভার দ্য কান্ট্রি। সো বা বা কোর্স না, সাপোজ ধরেন যে জার্মান ল্যাঙ্গুয়েজের একটা বুকের একটা অ্যাড দিতেছি, তো সেক্ষেত্রে যারা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ যারা ইউজ করে তাদের কাছে পাঠানো আমার জন্য বেটার হবে না? আমি জার্মান সিলেক্ট করে দেবো, তখন কি আর ইংলিশ থাকবে? বাট যদি এমন মানে আমার ডিটেল টার্গেট না থাকে, লাইক আমি হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করতে সেল করতেছি যে একটা ক্লথিং ব্র্যান্ডের জন্য, যেটা ইউএসএ বেসড, তো সেক্ষেত্রে ভাষাটা ম্যাটার করে না। আপনি ইউএস এর 2-3টা ভাষা দিয়ে দিলেন, ইংলিশ, তারপরে হচ্ছে আপনি স্প্যানিশ, হ্যাঁ, 2-3টা পপুলার ভাষা দিয়ে দিলেন, অথবা আমি ভাষা যদি নাও দেই এটা কোনো ম্যাটার করলো না, লাইক আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা যে কোনো ভাষার মানুষ কিনুক, ইউএস এর যে কোনো ভাষার মানুষ কিনুক, বাট এটা তো ক্লথিং, এটা তো একটা কমন জিনিস। বাট আমি যখন একটা ল্যাঙ্গুয়েজের উপর একটা বুক সেল করব, স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের উপর, তখন আমি ল্যাঙ্গুয়েজটা সেট করতে পারি। এটা ফেসবুকেও সেম জিনিস দেখে আসছেন। মোর সেটিংস, মোর সেটিংসে আসার পরে অ্যাড, কই 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 গেল, আচ্ছা অ্যাড রোটেশন দরকার নাই, অ্যাড শিডিউলিং, দেখেন অ্যাডে যাবেন, শিডিউল কখন হবে, অল ডে, হ্যাঁ অল ডে হইতে পারে, কখন থেকে, লাইক আমি দিলাম হচ্ছে 9 AM থেকে শুরু করো তুমি, না 9 AM থেকে, হ্যাঁ ডেট দিয়ে দিতে পারি, লাইক আমি চাচ্ছি যে রাত 1টা পর্যন্ত, হ্যাঁ লাইক রাত হচ্ছে আমি দিলাম হচ্ছে 21টা পর্যন্ত চলবে, 9টা থেকে 21টা আমার অ্যাড চলবে প্রতিদিন। অথবা অ্যাডে যা গেলাম আমি অল ডে না, আমি হচ্ছে মানডে টু ফ্রাইডে চলবে আমার অ্যাড, মানডে টু ফ্রাইডে, হ্যাঁ, এই 9 AM থেকে আমি এখানে টাইম দিয়ে দিলাম 6 AM থেকে আমি এখানে দিয়ে দিলাম 20 PM পর্যন্ত, হ্যাঁ, এইভাবে দেখেন আরো স্পেসিফিকলি আপনি কি করতে পারবেন, ডেট ওয়াইজ, হ্যাঁ এখানে ডেট ওয়াইজ, অল ডে বা স্পেসিফিক ডেট ওয়াইজ, এই যে এখানে জাস্ট একটা সিঙ্গেল ডে ওয়াইজ আপনার অ্যাড দেখাইতে পারবেন, তাই না? এভাবে কিন্তু সেট করা যাবে। বাট আপনি যদি না প্রয়োজন হয়, অনলি হচ্ছে শুধু অল ডে রাখবেন, এখানে কোনো স্টার্ট ইন ডেট হবে না, শিডিউল হবে অল ডে, স্টার্ট ইন ডেট হবে না, যদি এরকম কোনো ক্রাইটেরিয়া না থাকে যে অ্যাড থেমে থেমে, অনলাইনের টাইমিস অলরেডি মনে হয় আপনার আনি ভালো হয়। হ্যাঁ অল হ্যাঁ, ডে থাকাই ভালো, থেমে থেমে দেওয়ার থেকে অল ডে থাকাই ভালো। দেন ডিভাইসেস, স্পেসিফিক ডিভাইসকে দেখাবেন না শো অন অল ডিভাইস, অল ডিভাইস হলে অল ডিভাইসে যাবে, আর স্পেসিফিক ডিভাইসে দেখালে কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট, লাইক আমি ট্যাবলেট যে চালাই, কম্পিউটার যে চালায় তাকে দেখাবো না, অনলি মোবাইল যে চালাচ্ছে তাকে দেখাবো। আবার মোবাইলের অপারেটিং সিস্টেম দেখাতে পারবেন, অপারেটিং সিস্টেম, অল অপারেটিং সিস্টেম, লাইক আমি বললাম যে অ্যান্ড্রয়েড ইউজাররা দেখুক আর আইওএস ইউজাররা দেখুক,
আর কোনো ইউজারদের দেখানোর দরকার নাই। যদি এরকম ক্রাইটেরিয়া থাকে, আপনাকে অপশন দিয়ে রাখছে, আপনার প্রয়োজন হলে ইউজ করবেন, প্রয়োজন না হলে ইউজ করবেন না। ডিভাইসের মডেল, হ্যাঁ, এই যে অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে আবার মডেলদের ওয়ালাদের চুজ করা দিতে পারেন, দেখেন অসংখ্য মডেল আছে। হ্যাঁ, এগুলো মডেল আছে, এই মডেল ওয়াইজ লাইক আপনি এই মডেলের যে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজারদের লাভা মডেল যারা ইউজ করে তাদের আমরা হচ্ছে একটা নতুন একটা কিছু আনছি, লাইক একটা কভার বা এরকম টাইপ কিছু নিয়ে আসছেন, যেটা অনলি ওই লোকদেরই প্রয়োজন। তখন আপনি এই ডিভাইসের মডেল ওয়াইজ আপনি তাদের টার্গেট করবেন। আর নেটওয়ার্ক ওয়াইজ যে ওয়াইফাই নেটওয়ার্ক যারা চালায় অনলি তাদের দেখাও। ওর না, ইউনাইটেড স্টেটস দেশ দিছি তাই না, বাংলাদেশ দিলে ভালো হইতো, তাইলে বুঝতে পারতেন। এগুলো হচ্ছে বিভিন্ন সিম কোম্পানির নাম, এগুলো সিম কোম্পানির নাম। এটা বাংলাদেশের বাংলালিংক, আপনার রবি, তারপরে হচ্ছে গ্রামীণ ফোন, এগুলো দেখাতো বাংলাদেশ দিলে। তো আমি হচ্ছে চাচ্ছি যে ইউনাইটেড স্টেটস এর ওয়াইফাই যারা চালাচ্ছে তাদের দেখায় না, অনলি মোবাইলের এই ইয়াগুলো অপারেটর যারা ইউজ করতেছে তাদের কাছে যাবে। ওর মোবাইল অপারেটরের মধ্যে এই তিনটা অপারেটর যারা ইউজ করে তাদের কাছে যেন যায়। এভাবেও আপনি কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন প্রয়োজন হলে। না হলে দরকার নাই, তাহলে তো অডিয়েন্স ন্যারো ডাউন হয়ে যাবে বেশি। মোর সেটিংস, ক্যাম্পেইন, ইউআরএল, আমরা তো ডিসপ্লে অ্যাড দিব তাই না। ট্র্যাকিং টেমপ্লেট, এটার প্রয়োজন নাই, কিছুই করবেন না এখানে। ডাইনামিক অ্যাডস, আচ্ছা এটা হচ্ছে ডাইনামিক অ্যাডসটা সিলেক্ট করলে কি হয় যে ওরা একটা পার্সোনালাইজড কি করে দেয়, আপনাকে একটা অ্যাড প্লেসমেন্ট তৈরি করে দেবে, ঠিক আছে। লাইক এটা আপনি ক্যাটাগরি ওয়াইজ চুজ করতে পারেন, লাইক হচ্ছে আপনার বিজনেসটা কোন রিলেটেড, বাট আমাদেরটা হচ্ছে আদার্স। এডুকেশন তো। আদার্স ওই যে পেট রিলেটেড আদার্স দিলাম সাপোজ। তারপর এখানে আর কি কি আছে দেখেন। স্টার্ট ডেট ডিসেম্বরে শুরু হবে, লাইক 22 তারিখে। ইন ডেট যদি আপনি কিছুই না দেন, নান চলতে থাকবে। ওই ক্যাম্পেইন যখন চলতে থাকে তখন এখানে এসে আপনি কি করে দিতে পারেন, এটা আবার অফ করে দিতে পারবেন ফেসবুকের মতনই। আর যদি হচ্ছে আপনি ইন ডেট দিতে চান, লাইক আমি 31 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম ইন ডেট। কন্টেন্ট এক্সক্লুশন, এই ডেটটা তো মিস অনেকটা ওই যে আমাদের ওই ওই বাজেটের উপর ইয়াতে ডিপেন্ড করে নাকি ডেটটা? না ডেটটা বাজেট বলতে আপনি লাইক বাজেট তো আমরা দিব, তো আপনি ডেট যত বেশি দিন দেখান তাহলে বাজেট কম কম করে কাটবে, আর বেশি বাজেট দিয়ে অল্প দিনে চালালে খুব দ্রুত হয়ে যাবে। মানে মানুষকে আচ্ছা। দেখানো অনেক বেশি মানুষের কাছে রিচ করে যাবে, বেশি মানুষ দেখে নেবে, আপনার বেশি অ্যাকশন হবে অল্প সময়ের মধ্যে। বাজেট কম দিবেন, আস্তে আস্তে আপনার অ্যাড আগাবে, খুব দ্রুত গতিতে আপনাকে রেজাল্ট দিবে না, ঠিক আছে। কন্টেন্টে কি আমাদের এরকম টাইপের কোনো লেভেল আছে কিনা, থাকলে দিয়ে দেওয়া যাবে। সেনসিটিভ কন্টেন্ট বা গেমস টাইপের, লাইভ স্ট্রিমিং ভিডিও কিনা, হ্যাঁ, পার্ক ডোমেন কিনা, ইন ভিডিও কিনা, এগুলো আসলে আমাদের ওই ক্যাটাগরির সাথে মিল পড়বে না। নেক্সট, নেক্সট এখন বলতেছে সেট ইউর অ্যাভারেজ ডেইলি বাজেট। ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন কত দিবেন। আমি মোটামুটি এখানে মনে মনে $10 দিয়ে দিলাম, কিন্তু হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, এই যে বিডিং, কি ফোকাস করবা। আর এখানে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কনভার্সনস, কিভাবে কনভার্সন নিবা। ম্যানুয়াল সেট বিটস না অটোমেটিক ম্যাক্সিমাম বিটস কনভার্সন, এখানে বোঝার অনেকগুলো বিষয় আছে, এটা আমি আপাতত আলোচনা করতে চাচ্ছি না। জাস্ট আমি ডেইলি বাজেট দিলাম, এতটুকু বুঝেন। আর এই বিডিং এর জন্য আগামী ক্লাসে আমি আবার এখানে আসবো, এই যে বিডিং নিয়ে এটা নিয়ে একটু বুঝতে হবে আপনাদের। বিডিংটা কিভাবে সেট করবেন, কার জন্য, কোন বিজনেসের জন্য কিভাবে সেট করবেন, বা কি কি নিবেন, কোন আপনি কোন বিষয়টা ফোকাস করবেন এখানে কোন বিডিং বা- জিনিসটা বেশ সহজ জিনিস, যারা যারা বিজনেস করে ওরা বিডিং জিনিসটা জানে। হ্যাঁ জানে হয়তো, বা যারা বিজনেস করে তারা বোঝে যে আসলে কখন কোন অ্যাকশনটা নিতে হবে, বাট আমাদের তো অনেক, আমরা তো ম্যাক্সিমামে নিউজ, তো আমাদের জন্য এটা আমি বিজ্ঞান তো আমরা। দেখায় দেবো। এটা আমি আগামী ক্লাস ইনশাল্লাহ, যেহেতু আজকে সময় কম, কনফার্ম করতে বলতেছে ইটস ইউ। ম্যাম আজকে কি কোনো অ্যাসাইনমেন্ট থাকবে? অ্যাসাইনমেন্ট থাকবে তো আপনার অ্যাসাইনমেন্টটা দিতে পারবো না। আজকে তুমি সব সব থিওরি হলো, এখানে তো আমি কোনো অ্যাসাইনমেন্ট দিছি না। অ্যাসাইনমেন্ট অ্যাড ক্রিয়েট করতে দিতাম, বাট আপনাদের তো অ্যাকাউন্ট নাই। অ্যাকাউন্টে নাই। অ্যাকাউন্টটা ট্রাই করবো, এটাই অ্যাসাইনমেন্ট না কেমন? যাদের আছে তারা ট্রাই করবেন, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে।
এখানে আমি কিছু মিস করে আসছি, হ্যাঁ, কিওয়ার্ডের সেকশনটা পাইলাম না তো, মনে চলে গেছে কোথাও। এটা কিন্তু আমি ফাইনাল অ্যাড ক্রিয়েশনের পেজে চলে আসছি, সমস্যা নাই। এটা যখন আমি রিভিউতে দিব না, দিলে সে ঠিকই খুঁজে বের করবে, এই যে তুমি এই জিনিসটা ফাঁকা রেখে চলে গেছো, এটা আমার লাগবে, মাস্ট বি, আবার নিয়ে যাবে, সমস্যা নেই। তো দেখেন আমার ফাইনাল ইউআরএল বলতেছে এইটা, হ্যাঁ, ফাইনাল ইউআরএল বলতেছে এটা, ভালো কথা। বিজনেসের নাম বলতেছে এটা, ভালো কথা। এখানে ইমেজ দিতে বলতেছে, লোগো অটোমেটিক্যালি ওয়েবসাইট থেকে নিয়ে নিচ্ছে, ভিডিও দিতে চাইলে দেওয়া যাবে। এই যে হেডলাইন, হেডলাইন 1 2 3 4 5, 5টা হেডলাইন দিতে পারবেন। আর হেডলাইনের এখানে লং হেডলাইন একটা দিতে পারবেন, আর ডেসক্রিপশনও 1 2 3 4 5, 5টা ডেসক্রিপশন, 5টা হেডলাইন দিতে পারবেন। 5টা কি দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। আমার মাল্টিপল কিওয়ার্ডস আছে, মাল্টিপল কিওয়ার্ডের উপর বেস করে আমি কি করব, মাল্টিপল হেডলাইন দিব, যেন আমাকে অনেক বেশি জায়গায় অনেক ভ্যারিয়েশনে বিভিন্নভাবে দেখায়, কারণ এটা ডিসপ্লে হবে গুগলেও, কিন্তু ইউটিউবেও কিন্তু দেখাবে, ইউটিউবের ভিডিওতে যে দেখাবে না। আচ্ছা, 1 মিনিট 1 মিনিট। ওকে, এখন এখন মিস, হেডলাইনটা সেট করি। ধরেন ধরেন মিস, এই যে ইনস্টাগ্রামের আমি একটা অ্যাড দিব, বা ধরেন আমি এই যে টুইটারের একটা অ্যাড দিব। এটা তো আমি ওই যে টুইটারের যেটা আপনার অ্যাড ম্যানেজার বা আপনার যেটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে ওইটার মাধ্যমে দিব। তো আমি এই যে গুগল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমি কোনটা অ্যাড দিব? গুগল অ্যাডের মধ্যে গুগলের অ্যাড দিবেন, এটাই তো এতক্ষণ আলোচনা করলাম। গুগলের যে আচ্ছা অ্যাডটা, যেমন এখন আমরা ডিসপ্লে অ্যাড আচ্ছা। দেখতেছি, ডিসপ্লে অ্যাড কোনটা আমি তো হুম, একটু আগে দেখালাম, হুম। যে গার্ডেনিং রিলেটেড ওই ওয়েবসাইটে গেলেন। ওইটাই বুঝতে পারছি মিস। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ বুঝতে এটা পারছি। তো গুগল অ্যাড, এখানে এখানে ওরা কিভাবে আসছে, এই যে সাইড অ্যাড গুলো দাঁড়ান আসুক, এইটা কিভাবে আসছে, এটা গুগলে অ্যাড দেওয়ার মাধ্যমে আসছে। তো এই গুগলের ডিসপ্লে অ্যাড আপনার এখানেও দেখাবে, জিমেলের মাঝখানেও দেখায়, কিন্তু জিমেলেও যায় স্পন্সর্ড অ্যাড গুলা। টুইটারের যেই অ্যাডটা এটাও তো দেখাবে, না, গুগলে টুইটারটা তো, দেখাবে না? টুইটারটা তো আপনি টুইটার প্ল্যাটফর্মে দেখাবেন না। আচ্ছা, ওইটাই আর কি। সোশিয়াল প্রমোশনস, এই যে প্রমোশনে এই যে স্পন্সর দেখছেন, গোড্যাডি আর এই যে স্টেট ফার্ম, এরা ডিসপ্লে অ্যাডের থ্রুতে আসতে পারে। ওর ওর এই যে এই জন্য স্লাইডটা দরকার, স্লাইড দেখে দেখে মিলাবেন। অথবা কোন কোন মাধ্যমে আসতে পারে, ডিমান্ড জেন আর পারফরমেন্স ম্যাক্স, এই তিনটার মাধ্যমে ওই মেলেও দেখাতে পারে। আমাদেরটা মেলেও দেখাবে বলতেছে, ইউটিউবেও দেখাবে। ইউটিউবে কি ভিডিওর মাঝখানে দেখাবে? ইউটিউবে ভিডিওর মাঝখানে দেখাবে ডিসপ্লেটা? নো, এই যে ডিসপ্লে, হ্যাঁ, এখানে ইমেজ আকারে দেখাবে, অনেক ইমেজ আসে। তো আগে আমি সাজাই, একটু সাজাইলে বুঝবেন। আহ কই কই কই, হেডলাইন দিলাম হচ্ছে 30 ক্যারেক্টার্স এর মধ্যে, বেস্ট পেট কেয়ার ফুড, একটা টাইটেল। তারপরে আমি দিলাম হচ্ছে বেস্ট পেটস ফুড। এরকম ভাবে আমরা 4-5টা টাইটেল দিব। আপনারা টাইটেল প্রয়োজনে জেনারেট করে নিতে পারবেন, কোথা থেকে? চ্যাট জিপিটি থেকে জেনারেট করে নেবেন। ঠিক তেমনই লং হেডলাইন একটা দিবেন। এটা কোথায় প্রিভিউ হবে দেখতে পাবেন একটু পরে। আমি একটু যদি ছবিগুলো আপলোড করে দেই তাহলে একটু তাড়াতাড়ি দেখতে পাবেন। লাইক আমি কিছু হচ্ছে পেট ফুডে কিছু ছবি ডাউনলোড করতেছি। ছবি ডাউনলোডের আবার আপনাদের রেশিও আছে, কোন কোন রেশিওর ছবিগুলো থাকা লাগবে। মিনিমাম আপনার হচ্ছে আহ এই রেশিও গুলো থাকতে হবে, এটা দিয়ে দিব না। সার্চ অ্যাড এর রেশিওটা এইটা। হ্যাঁ, মোটামুটি আপনার স্কোয়ার আর একটা ল্যান্ডস্কেপ ছবি লাগবে আমার আপাতত। পেট ফুড, স্কোয়ার অ্যান্ড ল্যান্ডস্কেপ। স্কোয়ার ছবি হচ্ছে মনে করেন
এটা হচ্ছে স্কোয়ার টাইপের আছে, আমি আপাতত নিচ্ছি, বাট আমাদের কন্টেন্টের উপর বেস করে আমাদের বানিয়ে নিতে হবে না বলেন? ছবি আমাদের বানিয়ে নিতে হবে না? এগুলো ক্লায়েন্টের প্রোডাক্টের উপর বেস করে, এই যে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এরকম একটা রেশিওতে থাকতে হবে। তো আমি ছবি দুটো একটু আপলোড করে নিচ্ছি। ইমেজ এখানে কিছু দেখাচ্ছে, আগের আপলোডেড ওর আমার ওয়েবসাইট থেকে নিয়ে নিয়ে অনেক সময় স্ক্যান করে। স্ক্যান অ্যানাদার ওয়েবসাইট, অন্য ওয়েবসাইট থেকেও আপনি স্ক্যান করতে পারবেন। অ্যাসেট লাইব্রেরি, তাদের এখানে এগুলো মানে এগুলো আপলোডেড গুলা, আর এগুলো ওদের সাজেশনে দিচ্ছে। আর এগুলো হচ্ছে আপলোডেড, এটা ওয়েবসাইট থেকে পেয়েছে এগুলা, ঠিক আছে? ওয়েবসাইট থেকে সে এগুলা পেয়েছে, লাইক আমি এটা ওয়েবসাইট থেকে এই ছবিটা পিক করতে পারি, এগুলো সে আমাদের ওয়েবসাইট থেকে পেয়েছে। পেট ফুড তো এই দুটো নিলাম, দেন সেভ দিলাম। এখানে আপনার মিনিমাম হচ্ছে কয়টা ছবি দেওয়া লাগবে? 15টা। 15টা ছবি দিতে হবে। দেন আমি হচ্ছে এখানে এডিটে যাই, যে হচ্ছে আপলোডে ক্লিক করে কিভাবে আপলোড করে ছবি আনবেন দেখেন। আপলোড ডেস্কটপে যাবেন, এই যে পেট ফুড ছবি নিয়ে আসলাম, এগুলো আপলোড করে আনলাম। ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট এগুলো আছে, তারপরে সেভ। তাহলে দেখেন এখানে আরো লোগো দিতে পারবো, যে লোগোগুলো এখানে দেখাচ্ছে তো। বেস্ট পেট ফুড, এটা সাইটের নেম দেখাচ্ছে, তাই না? আমরা দিলাম হচ্ছে পেট ওয়ার্ল্ড। এখানে হচ্ছে আমাদের বিজনেস নামটা দিয়ে দিলাম পেট ওয়ার্ল্ড। আপডেট হয়ে যাবে দেখবেন। আপডেট হচ্ছে না কেন? আরো কিছু ছবি অ্যাড করে নিই, হ্যাঁ। একাধিক ম্যাক্সিমাম মিস ওই 15টা ইমেজ দেওয়া যাবে। হুম, 15টা ইমেজ 15 ভাবে, 15 সময় 15 জায়গায় বিভিন্ন ভাবে দেখাবে। হ্যাঁ, লাইক আমি কিছু ছবি নিয়ে আসতেছি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য। সেভ। ছবি ওগুলো তো ইমেজ কন্টেন্ট ক্রিয়েশনে যাব না আপাতত, যেহেতু নিয়ে আসলাম। তো এই যে টাইটেল, বেস্ট পেট কেয়ার ফুড, বেস্ট পেট পেটস ফুড, ক্যাটস অ্যান্ড ডগস ফুড। হ্যাঁ, এভাবে আপনি টাইটেল দিবেন, দেন এই রিলেটেড কিছু হেডলাইন দিবেন। পেট ফুড ইন বাংলাদেশ। হেডলাইনটা মিস এই যে টাইটেলের সাথে ম্যাচ করে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই ম্যাচ করতে হবে এবং আই ক্যাচি হতে হবে। আমাদের স্লাইডে পড়ে আসলাম না, ডেসক্রিপশন ক্যারেক্টার ডিসক্রিপশনটাও লিমিট, সেম। ডেসক্রিপশনে সেম ম্যাচ করে দিতে হবে 90 ক্যারেক্টার্স এর মধ্যে। সার্চ করে নিয়ে নেবেন চ্যাট জিপিটি থেকে, যে মেক 5 ডেসক্রিপশন অন পেট ফুডস ফর গুগল অ্যাডস উইদিন 90 ক্যারেক্টার্স লিখে সার্চ করবেন, চলে আসবে। পেটস ফুড সেপারেট দিলাম হচ্ছে আমি কি বলে পেট ওয়ার্ল্ড। এভাবে দিয়ে ডিসক্রিপশন গুলো আরো যা যা ডিসক্রিপশন আছে সেগুলো দিবেন। দেওয়ার পরে যে প্রিভিউ গুলো দেখেন, এই যে খাবার, এটা ডিসপ্লে নেটওয়ার্কে দেখাবে। ক্যাটস অ্যান্ড ডগ ফুড, এটা টাইটেল, হ্যাঁ। আর এখানে ডিসক্রিপশন দেখাচ্ছে, এখানে লোগো দেখাচ্ছে, এখানে আপনার ছবি দেখাচ্ছে। এটা ডিসপ্লে নেটওয়ার্কে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, এই যে এক এক ওয়েবসাইট বিভিন্ন ভাবে আসছে না এখানে, কোনোটাই লম্বা ভাবে আসছে, কোনোটাই স্কোয়ার ভাবে আসছে, ঠিক আপনারটাও এরকম বিভিন্ন ফরম্যাটে দেখাবে। বুঝতে পারছেন? এই যে উপর থেকে আসলো এরকম লম্বা ভাবে, ছবিটা নিল, ক্যাটস অ্যান্ড ডগ ফুডস, এটা একটা টাইটেল, এটা ডেসক্রিপশন। এই যে ক্লোজ ওপেনে ক্লিক করলে আমাদের সাইটের ইউআরএল এ নিয়ে আসবে। আচ্ছা তারপরে মিস, এইখানে এই যে পিকচার গুলো এক একটা এক এক ভাবে, একটা লম্বা ভাবে একটা স্কোয়ার শেপ, এরকম কোনো প্রবলেম নাই তো, যেটা না সেম না রেশিওতে না একভাবে দিতে হবে? না, ওটা দিতে হবে, বিভিন্ন রেশিওতে দিতে হবে। কারণ কি, কারণ আপনার তো বিভিন্ন জায়গায়, সে তো এটা যেহেতু ওয়েবসাইটে দেখায়, সে যেখানে যেমন জায়গা খুঁজে পাবে, এই ওয়েবসাইটে যেমন এখানে অনেকটা জায়গা আছে, সেই স্কোয়ারটা নিয়েছে, অন্য জায়গায় এতটা জায়গা পেলো না, তখন সে লম্বাটে ভাবে দেখাবে। এই যে যে ফরম্যাট গুলা দেখতেছেন না,
এই যে জি। বিভিন্ন ফরম্যাটে সে দেখাবে তখন, এই যে দেখেন এখানে আবার এইভাবে দেখাবে। তাহলে বিভিন্ন রেশিওতে, এটা ল্যান্ডস্কেপ রেশিওতে দেখাচ্ছে। এটা দেখতে যেখানে ফিট হবে, যেটা যেখানে প্লেস করতে পারবে, এই জন্য বিভিন্ন রেশিওতে দিতে হয়। যেমন এখানে অলমোস্ট আচ্ছা। স্কোয়ার ফরম্যাট গুলো ম্যাচ করে গেছে, বাট এদের কিন্তু ফরম্যাট আছে কিছু। আপনারা এই রেশিওতে আমি দিয়ে দেবো ফাইলটা, এই রেশিওতে আপনারা ডিজাইন করে নেবেন। তাহলে তো আর হবে না। এই যে দেখেন কত সুন্দরভাবে আসছে, এখানে লিঙ্কটা এখানে দিচ্ছে, এই যে এখানে সাইটের নাম, এখানে হচ্ছে টাইটেলটা চলে আসছে। দেখেন এই যে ডিসপ্লে নেটওয়ার্কে কোথায় কিভাবে কত ভাবে দেখাতে পারে, দেখছেন? মিস, এই সেটআপটা কি ওখান থেকেই হচ্ছে নাকি হ্যাঁ, আমাদের করে হ্যাঁ, দিতে হবে? আমাদের তো আর কিছুই করি না, আমরা খালি ছবি দিলাম, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন দিলাম, সব তো ওরাই করলো। আর আচ্ছা। জিমেলে যদি যান, জিমেলে আপনার এটা কিভাবে দেখাবে একটু দেখেন, বুঝতে পারছেন? দেখা যাচ্ছে এই যে না মিস, দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, উপরে ছোট মেল করে। থাকবে, নিচে মেল থাকবে, মাঝখানে দেখাই দেবে আপনাকে, জিমেলেও দেখাবে। ইউটিউবে যদি যান, ইউটিউবের কোথায় দেখাবে দেখেন, ভিডিওটা প্লে হয় না, ভিডিও নিচে অ্যাড হয় আবার। ইউটিউবের যে হোমে দেখালাম, হোমেও দেখায়, অথবা ভিডিও নিচে এরকম ভাবে দেখাবে। এই জায়গায় তিনটা জায়গা আপনাকে ডিসপ্লে করবে, বুঝতে পারছেন? তিনটা জায়গায়, এই যে ইউটিউবের এই যে টপে দেখছেন, এটা একটু আগে দেখালাম না, যে টপে দেখাবে, ইউটিউবের টপে দেখাবে, এবং হচ্ছে এই যে ভিডিওর নিচে প্লে হবে এভাবে। মিস, অনেক সময় যে আমরা ইউটিউবে যে ভিডিও দেখি, মাঝখানে যে অ্যাড গুলো চলে আসে, ওগুলা তো সব ভিডিও অ্যাড, যেটা ওটা তো পিকচার আসে না। হ্যাঁ, ওইটা ওইটা তো অন্য অ্যাড। ওইটার জন্য আমরা হচ্ছে এই যে ভিডিও ক্যাটাগরিটা নেব, তখন ভিডিও ক্যাম্পেইন চুজ করবো তখন। এই যেখানে বলাই আছে ভিডিও, যখন আমরা ইউটিউবে দেখাতে চাবো এবং হ্যাঁ। গুগলের ডিসপ্লে নেটওয়ার্কেও দেখাতে চাইবো, তখন ভিডিও ক্যাম্পেইনটা নিব। আর এটা তো আমরা শুধু অনলি ডিসপ্লে, ডিসপ্লে ক্যাম্পেইন টার্গেট করছি, দ্যাটস হোয়াইট ইমেজ আকারেই দিচ্ছি। ঠিক আছে? আর আচ্ছা। ভিডিও আকারও দিতে পারবেন, কিন্তু এটা ভিডিওর মাঝখানে যাবে না। এটা এখান থেকে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারবো। যেখানে ভিডিওতে গেলে কিন্তু আপনি লাগে, এখানে আমার যে ভিডিও আসছে, আমি একটা ভিডিও সেভ করলাম, কিন্তু তার মানে এটা না যে এটা ভিডিওর মাঝখানে প্লে হবে। তার জন্য আমার ভিডিও ক্যাম্পেইন চুজ করতে হবে। নিচেই দেখাবে কিন্তু সেটা ভিডিও আকারে, বা উপরে দেখাবে ভিডিও আকারে। ঠিক আছে? এখানে আসছে না এখনো, এখনো আসে নাই। দেখছেন কত সুন্দরভাবে দেখাচ্ছে সব প্রোডাক্ট, 15 ধরনের ইমেজ ডিজাইন কন্টেন্ট করতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে লং হেডলাইন দিবেন, এটা দিলেন, দেন হচ্ছে অ্যাডিশনাল ফরম্যাট, নেক্সট। এখন ওই যে এররটা বের হবে, ওই যে আমি যে কিওয়ার্ড সেকশনটা ফাঁকা রেখে আসছি, এটা কি আমাকে কনফার্ম করাই লাগবে? রিভিউ করতে বলছে, তোমার ক্যাম্পেইন নাম, ক্যাম্পেইন টাইপ, অবজেক্টিভ, তোমার ইউআরএল। ইউআরএল আমার যদি প্রোডাক্টের ইউআরএল দেয়, প্রোডাক্টের ইউআরএল, এখানে যে মেন ওয়েবসাইট দিতে হবে তা কিন্তু না। টার্গেটিং, ল্যাঙ্গুয়েজ, শিডিউল ডেট, ডিভাইস, তারপরে বাজেট, বিডিং। তো এখানে আমি দুইটা জিনিস পেলাম না। হুম। মিস, এখানে আমরা যদি মানে ওই প্র্যাকটিসের মাধ্যমে যেটা বললাম, একটা অ্যাড যদি মনে করেন, যে কোনো একটা অ্যাড আমরা রান করে দিলাম, হ্যাঁ প্র্যাকটিস, তারপরে কিন্তু আর এগুলি আমাদের জন্য অত সমস্যা হবে না। বুঝিনি। আমি বললাম আমরা যদি এই গুগল অ্যাড অ্যাকাউন্টে ওই প্র্যাকটিসের মাধ্যমে যে কোনো একটা অ্যাড আর প্র্যাকটিসের জন্য রান করে দিলাম, তারপরে কিন্তু এই যে এই যা যা দেখাইলেন, এগুলি কিন্তু আমাদের আর নেক্সট টাইম হ্যাঁ, সমস্যা হবে না। অপশন গুলাতে তারপর গেলে তো অবশ্যই সহজ হবে। এই জন্য অ্যাড অ্যাকাউন্টটা দরকার। এই যে মিস, এই যে পয়েন্ট 86, এটা কিসের পয়েন্ট? এটা পয়েন্ট না ভাইয়া, এটা হচ্ছে আমাকে দিচ্ছে আর কি, রেটিং? রেটিং না। আমার গুগল ভেরিফিকেশন চাচ্ছে আর কি, আমার ফোনে আসছে বাট দেখছি না তো ফোনে। এটা হচ্ছে কনফার্মেশন আর কি, আমার গুগল মেল ও, ইয়াটা ওরা কনফার্ম করতেছে, আসছে না তো। উম, কেন আসছে না তো বুঝতেছি না। দাঁড়ান এক মিনিট।
একবার পাঠিয়ে দেখি। 84, এই তো আসছে। 84। ওকে। ওকে, আর সমস্যা নেই। আচ্ছা, এখানে ডাইনামিক অ্যাডটা সিলেক্ট করাতে ওরা অটোমেটিক্যালি হচ্ছে অনেক কিছু করে নিচ্ছে। আমার এখানে দেখাচ্ছে না ডাইনামিক অ্যাডের কারণে। ডাইনামিক অ্যাডটা নিয়ে আমি আর একটু আলোচনা পরে করে দেব, কিন্তু এখন একটু রিভিউতে যায়, দাঁড়ান। ক্যাম্পেইন পাবলিশের অপশন চলে আসছে। ক্যাম্পেইন টার্গেটিং, গ্রুপ ক্রিয়েট হয়েছে। গ্রুপটা তো পরে ক্রিয়েট করতে চাইছিলাম। আচ্ছা, এই যে টার্গেটিং এর আন্ডারে কিন্তু আছে অ্যাডস টার্গেটিং না, এটার আন্ডারে এই যে অডিয়েন্স সেগমেন্ট, ডেমোগ্রাফিক্স, কিওয়ার্ডস, এই তিনটা জিনিস কেন জানি আসে নাই। হ্যাঁ, এবং আমাকে এরর দেখানোর কথা, বাট গুগলে এরর দেখায় নাই কোনো কারণে। যাই হোক, তো এই যে অডিয়েন্স সেগমেন্টে যদি আসেন, এখান থেকে অডিয়েন্সকে আমি দেখিয়েছিলাম আমরা কয়টা সেগমেন্টে অডিয়েন্সকে আমরা টার্গেট করতে পারি, তাই না? সো এজ রেঞ্জ আসবে, সবই আসবে, ডেমোগ্রাফিক্যালি, তারপরে হচ্ছে আমাদের লোকেশন ওয়াইজ আমরা টার্গেট করব। লাইক এখানে আমি সার্চে গেলাম, আহ, এখানে কোন অডিয়েন্সের সাথে ম্যাচ করে, আমাদেরটা কি টাইপস অফ বিজনেস, লাইক পেট লাভার্স, এটার সাথে যায়। পেট লাভার্স ক্যাটাগরিটা আমি সেট করলাম। তারপরে ডেমোগ্রাফিক্সে দিব হচ্ছে, আমি দেখাবো হচ্ছে আননোন না, মেল ফিমেল দুইজনের কাছে যাবে, যাদের এজ 18 to 54 পর্যন্ত, তাদের কাছে যাবে। নট এ প্যারেন্ট, প্যারেন্ট, আননোন, এগুলো কিছুই দেবো না, সবার কাছে যাবে। হাউস হোল্ড ইনকামের সাথে এটা রিলেটেড কি, এটা কি কোনো এক্সপেন্সিভ বা একদম লো লেভেল অফ প্রোডাক্ট যেটা আসলে হাউস হোল্ড ইনকামের সাথে যায়, আমি দিলাম না। লাইক কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট হলে আমি হাউস হোল্ড ইনকাম দিয়ে আমি ট্যাগ করতাম, ডান। অ্যান্ড হচ্ছে ডেমোগ্রাফিক্যালি টার্গেট হলো, দেন হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড কই, কিওয়ার্ডস, কিওয়ার্ডসে যখন যাবেন, এখন এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলা দিব। লাইক আপনি যখন ওয়েবসাইটে বলতেছে ইন্টারিয়র প্রোডাক্ট অর সার্ভিস, আমাদেরটা কি, পেট ফুড, নেটওয়ার্ক, পেট পেট ফুড ফুড। প্রোডাক্ট অথবা সার্ভিস দিতে বলতেছে, নিচটা আর কি দিলাম আমি, পেট ফুড রিলেটেড হয়ে গেল। পেট ফুড দেওয়ার সাথে সাথে পেট ফুড রিলেটেড দেখেন রিলেভেন্স কিওয়ার্ড গুলা, ডগ ফুড, অনলাইন, যা যা আছে সে অনেক আইডিয়া দিয়ে দিল আমাকে, তাই না? কতটা রিলেভেন্স, অ্যাড রিলেভেন্সি বললাম না, 100 স্কোর, যে আসলে অ্যাড রিলেভেন্সি কেমন। লাইক আমি ডগ ফুড, অনলাইন, পেট ডগ ফুড, এগুলো আমি কয়েক কিছু নিলাম। তো সেক্ষেত্রে আমার রিসার্চ করা কিওয়ার্ড গুলো আমি কিভাবে দিব, বা বেস্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ কিভাবে দিবেন, ব্রড ম্যাচ। লাইক আমার মেন কিওয়ার্ড হচ্ছে পেট ফুড, তাই না? পেট ফুডটা দিয়ে আমি হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার একটা ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড হলো। মানে কি করবে গুগল, কেউ যদি বাই পেট ফুড, পেট ফুড অনলাইন লিখে সার্চ করে, তাকে দেখাবে আমার এটা। আমি যে আবার দিব হচ্ছে ডগ ফুড, ডগ ফুড যখন দিলাম তখন কি করবে সে, ডগ ফুড লিখে বা ডগ ফুডের সাথে আরো ম্যাচ করা কেউ যদি কিছু সার্চ করে তাদেরকে দেখাবে। আর এমনি নর্মালি যখন আমি ডগ ফুডটা রাখবো, তখন ডগ ফুডের ছাড়াও পেট ফুড রিলেটেড বা হচ্ছে এনিমেল ফুড, এগুলা লিখে যখন সার্চ করবে কেউ, কমা দিয়ে যখন দিব, তখন এগুলা কোন কিওয়ার্ড হবে বলেন তো? এটা আমি সবে ওই যে প্রথমটা, প্রথমটা মানে কোন কিওয়ার্ড বলেন? প্রথমটা হলো, এটা তো হলো ওই যে যেটা ছিল ওই ব্রড প্রথমে। কিওয়ার্ড, আর এগুলো হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ, ফ্রেজ ব্রড কিওয়ার্ড। কিওয়ার্ড। আর আপনার যদি এক্সাক্ট ম্যাচ দিতে চান সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেট, যে ওগুলো অনলি দেখে, অনলি যারা এটা হ্যাঁ, লিখে সার্চ করবে তাদেরকে দেখাও।
অনলি এটা লিখে যখন সার্চ করবে কেউ তাকে দেখো। এভাবে কি করবেন, আপনার টার্গেটেড কিওয়ার্ড, এই যেখানে আরো কিওয়ার্ড আছে, এই যে ডিফল্টে যখন এগুলা নিবেন না, এগুলো যখন নিবেন, এগুলো ডিফল্টে আপনার হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ডে চলে যাবে। এগুলাতে কোনো সাইন থাকবে না, ব্রড ম্যাচ কিওয়ার্ডে চলে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এখন ফাইনাল পেজে যখন আপনি যাবেন, ফাইনাল পেজে যখন রিভিউ পেজে যাবেন, দেখেন আপনার ক্যাম্পেইনে যদি কোনো এরর থাকে, এই যে রেড মার্ক দিয়ে দেখাবে তুমি এই জিনিসটা বাদ দিয়ে আসছো, এটা ঠিক করে আসো। এখানে পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো বিষয়। তো এখন আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না আমি, কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না। অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান। অ্যাসাইনমেন্ট থাকবে না, জাস্ট খালি জিনিসগুলো আরো একটু ভালোভাবে মাথায় নেওয়ার চেষ্টা করবেন। ফিটটা দিয়ে দিব, আর একটু স্টাডি করবেন এগুলো নিয়ে নিজে। আচ্ছা, আজকে ক্লাস নং কত? 40, তাই না? সিরিয়াল 40। নাম্বার 2, 3। প্রেজেন্ট ম্যাম। মেলটা তো রাইট মেলে নাই, তো ঝামেলায় আছি আমি একটু। ঝামেলায় আছি কেমন, কারণ এখানে একটা এক্সটেনশন ইউজ করাতে আমার এই গুগল শিট আর ডক কাজ করতেছে না। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু আপনারা এসে দেন তো, কে কে আছেন বলেন। ম্যাম রোল নাম্বার 18। 4 আছি ম্যাম। ম্যাম 5। 18 আছেন, 4 আছেন, 5 আছেন। ম্যাম লিখে দিব চ্যাটে। না না, বলেন বলেন বলেন। 17, 16, 17, 22, 10। বাবা এত সাউন্ড কোথায়? ম্যাম আমি চ্যাট বক্সে দেন ভাই, চ্যাট বক্সেই দেন আপনাদের যে অবস্থা মাইক্রোফোনে। 22, 17, 17, 22, 10, 16, 17, 18, 4, 5, 22 আর 13 আছে 22, ইভা আপু। 6, 13, 6 আছে, 6, 2, 6, 3, 2, 2, 3, 3। 3। আচ্ছা, আমি এগুলো দিয়ে দিচ্ছি, এসে যে ওই যে ওই ব্রাউজারে আবার ইমেলটা সাইন ইন হতে হবে, পাসওয়ার্ড মাসওয়ার্ড লাগবে, তো এই জন্য এখন আপনাদের লাইনে রেখে করলাম না। এ পর্যন্ত হয়ে যেত না, আমি রেখে দিলাম 6। আচ্ছা, 6 দেওয়া হয়েছে। পরে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, এবং আপনাদেরকে আজকে কিন্তু রেসপন্স অনেক কম পাওয়া গেছে। আগামী ক্লাসে আজকের বিষয়গুলোতে কিন্তু কোশ্চেন আসবে, কোশ্চেন করবো আপনাদেরকে। সব বিষয়গুলো মিস, ক্লাসটা ভালোভাবে আবার করবেন, ওকে? দুইটা কথা ছিল। শর্টকাট বলেন ভাই, নামাজের সময় চলে যাচ্ছে তো, আজকে অনেক লেট আচ্ছা, হয়ে। ওই যে একটা প্রথম কথা হলো যেটা মানে আপনার একটা পার্সোনাল বিষয়, ওই যে আপনার হাজবেন্ড তো ওই যে নরসিংদীতে আপনার পাওয়ার লুমে জব করতো না? স্পিনিং মেল সেটা। আচ্ছা, পাওয়ার লুমে তো, পাওয়ার? হ্যাঁ পাওয়ার লুম একটা আছে না আপনার নরসিংদীতে? বুঝি নাই ভাই, আবার বলেন। আর নরসিংদীতে তো আপনার একটা স্পিনিং মিল আছে, আপনার নাম হলো পাওয়ার লুম। তো পাওয়ার মিল, ওইখানে জব পাওয়ার? করতো? না না, এটা হ্যাঁ। না, এটা না, এটা না, মিসওয়ার গ্রুপের কোম্পানিতে আছেন, মিসওয়ার ও গ্রুপ। না, আপনার ওই যে পাওয়ার লুমের ওই যে মালিক কি গতকাল আর কি করা হয়েছে, তো ওখানে একটা গন্ডগোল চলতেছে, তো এটার সাথে আপনার মানে আপনাদের সমস্যা হচ্ছে না, যেটা জানার না জন্য না ফোন না করছি। না, আমরা আমি বলছি। ওটাতে নাই। আমাদের মিল হচ্ছে নির্ঝঞ্ঝাট, তেমন ঝামেলা টামেলা হয় না আল্লাহর রহমতে। আমাদের হচ্ছে মিসওয়ার গ্রুপ। হ্যাঁ, মিসওয়ার গ্রুপ হচ্ছে, ওদের অনেক প্রতিষ্ঠান আছে, আপনার গার্মেন্টস আছে, নিটিং ডাইং অনেক কিছুই আছে। মিসওয়ার গ্রুপের আন্ডার এটা আছে, জবা টেক্সটাইল। আচ্ছা, অনেক পুরনো, এমনিতে নিশ্চয়ই এখানে ব্রিটিশ আপনাদের কোনো ব্রিটিশ আমলের সমস্যা মিল হয় না এটা, তো, না? ব্রিটিশ পিরিয়ডের। জি। আচ্ছা, এমনিতে তো এখানে কোনো না না, মানে সমস্যা কোনো হয় না। সমস্যা হয় না? না না না, কোনো সমস্যা হয় না এমনিতে। বা ম্যাম আপনাদের যদি অ্যাটেন্ডেন্সটা আমি মেসেজ গ্রুপে দিয়েছি। যদি আপনাদের যদি পার্সোনাল সমস্যা হয়, ধরেন কোনো ওই যে পলিটিক্যালি বা ইয়া হয় আপনাদের এখানে, যে খায়রুল কবির খোকন, তারপরে ওই উনার যে ওয়াইফ, হ্যাঁ শিরিন সুলতানা, হ্যাঁ ওরা কিন্তু আমাকে পার্সোনালি চিনে বা আমাদের চিনিয়র। ওনারা হ্যাঁ, কি যে কোনো হেল্প নরসিংদীর কি লাগলে। হয়, ওনারা কি নরসিংদীর? নরসিংদীর তো আপনার তো উনারাই ছিল আপনার সাবেক এমপি বিএনপি। ও আপনার আচ্ছা এই যে খায়রুল কবির খোকন, তারপরে খায়রুল কবিরের আচ্ছা আচ্ছা। খোকনের ওয়াইফ আপনার শিরিন সুলতানা ভাবি। হ্যাঁ, আর শিরিন সুলতানা ছিল আপনার এই যে ঢাকা ৯ আসনের এমপি ছিল, এখন তো বিএনপি আবার আসছে, তো ওই যে উনারাই সবকিছু দেখতেছে। ও আচ্ছা আচ্ছা, এখন তো তো কোনো ওপেন সমস্যা হলে, চলে তো। হ্যাঁ হ্যাঁ কোনো, হ্যাঁ ওপেন চলতেছে, সবকিছু উনারাই করতেছে।
হ্যাঁ, তো যদি মানে ইনকেস যদি কোনো প্রকার আর সমস্যা আমাকে বললে আমি দু একটা ফোন নাম্বার দিয়ে দিব, তারপরে মনে করেন মানে যে মানে ওদেরকে। নরসিংদী এলাকায় কোনো প্রবলেম হলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সম্পূর্ণ নরসিংদী A to Z। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। কি কি নাম, ওই এমপির নাম কি ছিল? সরি, আমার ঠিক জানা নাই আর কি। কি- খায়রুল কবির। খায়রুল কবির, আর ওনার স্ত্রী হচ্ছে কবির শিরিন সুলতানা, তাই তো? শিরিন সুলতানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনারা দুজনেরই ছিল আপনার এই যে আপনার ঢাকার আপনার মালিবাগে আর কি বড় হয়েছে। হ্যাঁ, ঢাকার মালিবাগে বড় হয়েছে তো। তাহলে আপনার সাথে ওনাদের কানেক্ট সাথে খুব আছে, ভালো সম্পর্ক প্রবলেম আমার। হলে জানাবো, কোনো প্রয়োজন। আচ্ছা ঠিক আছে। ম্যাম, আমি যোগাযোগ তো ট্রেনের থাকবেই। ভিতরে আজকে আপনি কি টপিকে আলোচনা করছেন মানে আমি কিছুই বুঝতে গুগল পারিনি। অ্যাডস আপু, গুগল অ্যাডস। ও আচ্ছা, সরি ম্যাম। ম্যাম, এই উইকটা আমি হচ্ছে একটি ক্লাস মানে ওইভাবে কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, রেকর্ডটা শুনে নিয়ে নেবেন। আমি ইয়াটা আমি ফাইলটা শনিবারই দিয়ে ব্যাক দিব। করবো তো, তারপরে হচ্ছে ম্যাম আমি ক্লাসটা কন্টিনিউ করবো। আচ্ছা, আমি ফাইলটা দিয়ে দিব, আপনারা স্যার, হচ্ছে দেখে নেবেন। আমি হচ্ছে নিয়ম দেওয়া শিখতে হবে তোমার লেগে। আচ্ছা। আচ্ছা, আপু খুব জ্ঞানজাম এলাকায় আছে, যাই হোক। আগামী ক্লাসে সবাই জয়েন হবেন। আজকে এখানেই শেষ করতেছি, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। Allah Hafiz. হাফেজ।